খাতা বার করবে। হ্যাঁ, আমি জিও মডেলে যেতে ঢুকছি আজকে। আগের দিন জিও টেকটনিক বুঝেছিলাম, তো যাই হোক জিও টেকটনিক যাই হোক না কেন আমরা ওখানে আমি ওয়েদারিং বুঝেছি কলেজ। আমি আমার বাড়িতে ওয়েদারিং বোঝাচ্ছি, তাই না? আমার ওটা ওয়েদারিং বোঝানো যেটা আছে ওখানে থাক। ও মেটেরিয়াল দিইনি না ওয়েদারিং এ, আমি আপনাকে গিয়েছিলাম তো সরি ভুলে গেছি রে। ঠিক আছে, না চাপ আমার আছে। জোরটা কি করে হলো? তো দেখাশো একবার আগে দেখালো 49, এবার 51। আমি তো এটা অবাক হয়ে যাচ্ছি। তার মানে তো সব নড়বড়ে, কোনো ভ্যালিড কোনো গ্রাউন্ড নাই তো। ঠিক আছে, আমি পড়াচ্ছি, পরে কথা বলবো। তুই টেস্ট করে রাখ। বেশ, আমি মেটেরিয়ালটা দেখতে বলবো, কারণ বাড়িতে গিয়ে যখন তুমি মেটেরিয়ালটা করবে, ঠিক আছে, তখন তখন তোমার কনফিউশন আসতে পারে। তার জন্য যাতে কনফিউশন না আসে, মানে আমি একরকম করালাম, তুমি বাড়িতে একরকম দেখছো, ঠিক আছে? কিন্তু হয়ে গেল, বাহ ভালো করেছিস। আমার খুব ভালো হলো, দেখতে ভালো লাগবে। রেকর্ডিং এ বেশ মনে হবে যেন একটা অফিসিয়াল ব্যাপার। আর আমি ওখানে ওয়েদারিং করাচ্ছি, ওখানে আমি, কারণ আমি একসঙ্গে দুটো টানতে যাচ্ছি, ঠিক আছে? না আমি যদি এখন স্লো মোশনে চলি, তাহলে কলেজে যখন তোমরা পড়বে, কলেজে টিচাররা যখন পড়াবে, তখন দেখবে ওখানে যে কবে পড়বো এই জিনিসগুলো আমরা জানি না, সবাইকে এক্সপার্ট হচ্ছে। তার জন্য আমি ওখানে মানে বহরমপুরে আমি ওয়েদারিংটা পড়াবো, নেক্সট দিন কেমিক্যাল ওয়েদারিং পড়াবো, ঠিক আছে? তার মানে আমি একসঙ্গে দুটো জিনিস শুরু করেছি, ঠিক আছে? সিলেবাস কিন্তু অনেক বড়, অনেক বড় সিলেবাস, অনেকটাই বড়। ফলে আমাকে শেষ করতে হলে পর্যাপ্ত সময় লাগবে। এর জন্য যত তাড়াতাড়ি হয় তত ভালো, ঠিক আছে? আমার আগের দিন বহরমপুরের বাড়িতে আমরা কি করেছিলাম, ফিজিক্যাল ওয়েদারিং বুঝেছিলাম, নেক্সট দিন কেমিক্যাল ওয়েদারিং পড়াবো, তারপরে আমি কমপ্লিট নোটটা দিয়ে দেবো। যেহেতু দেওয়া হয়নি, কারণ আমি এই শনিবারে ওই ফিল্ড ওয়ার্ক নিয়ে ব্যস্ত ছিলাম, দেখেছো মনে হয় তোমরা, ঠিক আছে? হ্যাঁ, যারা আমি ফিল্ডে মাঠে মাঠে বেড়াচ্ছিলাম, আমরা ড্রোন সার্ভে, সোনার সার্ভে এগুলো করছিলাম। হ্যাঁ, তো আমরা এই জন্য ব্যস্ত ছিলাম, ঠিক আছে? বেসিক্যালি আমি কোনো সময় পাইনি যে তোমাদেরকে লেকচারটা দিব কম্পিউটারে বসার জন্য, এতটুকু সময় ছিল না আমার কাছে, ঠিক আছে? কালকে থেকে একটু ইয়ে হয়েছি, মানে ফ্রি হয়েছি, কিন্তু বিষয়টা হলো ফ্রি হলে তো কি হলো, আমার মাথা থেকে বেরিয়ে গেছে জিনিসটা। টপিক আমার বলেছিল, ঠিক আছে? তাহলে আমি একসঙ্গে দিব। হ্যাঁ, ওটা থাকলো পেন্ডিং, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল একসঙ্গে, আমি একসঙ্গে কম্বো, মানে দুটোকে একসঙ্গে কম্বো করে নোটটা পাঠিয়ে দিব। তার মানে নেক্সট বৃহস্পতিবার যখন তোমরা বাড়িতে যাচ্ছ, সেদিন আমি কিন্তু কেমিক্যাল ওয়েদারিং করাচ্ছি, ওকে? আর এই ওয়েদারিং এর রিলেটেড যে জিনিসগুলো আছে, যেমন ল্যান্ড ফর্ম আছে, ওগুলো করাবো। তা আজকে পড়া একমাত্র ইউনিট লাইন স্ট্রাকচার, যেহেতু এটা কলেজে হয়েছে, কলেজে আমি ওখানে নোট দিব না, ওখানে তো নোট দেওয়ার দায়িত্ব আমার না, ওখানে নোট দেয় না। হ্যাঁ, চলে এসো তাহলে। এগুলো বসো, এইগুলো বসো, মেঝেতে বসো না।
এটা বুঝিয়ে দিচ্ছি, পেনটা ফুটিয়েটা করে ওখানে ঘুরে দিবি, দেখবি হতে পারে তো ড্যামেজ। ওই পেনের আইবারটা খুলতে হবে, এই ওটা স্যার ওই দিকে ঠিক আছে হয়েছে বেশ। তাহলে আমি নোটের রেসপেক্ট বোঝাচ্ছি। হ্যাঁ, আমি আজকে যে নোটটা দিয়েছি সেটা হলো ডিসকাস দ্য ড্রেনেজ প্যাটার্ন। একদম প্রশ্নে টাকা লেখা আছে ডিসকাস দ্য ড্রেনেজ সিস্টেম এন্ড ল্যান্ডফর্ম ইভলিউশন অন ইভলিউশন EVOLUTION ওকে ইভলিউশন অন ইউনিক লাইনাল স্ট্রাকচার। ওকে, এটা আমি কলেজে বুঝিয়েছিলাম, বাট ওখানে সেই বোঝানোটা অতটা ছিল, ওখানে বেশি গল্প হয়, কাজের কাজ কম হয়, তাই না? তো আজকে আমি একদম জিস্ট এটা কমপ্লিট করতে গেছি। হ্যাঁ, এখানে যা যা আছে দেখে নাও, নোটটা যদি রাখো মোবাইলে তাহলে দিতে হবে। আমি বলবো সবাইকে ওটাকে খাতায় ফ্রেশ করে দিতে, তাহলে ভালো হয়। তো প্রথমে আছে একমত গঠনের অর্থ কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিক লাইনাল স্ট্রাকচার। ওকে, ইউনিক লাইনাল স্ট্রাকচার বা একমত গঠন, সবাই এই প্রোনাউন্সিয়েশন ভুল করে। প্রথম যে জিনিসটা আমি বোঝাতে চাইবো বা যে জিনিসটার উপর আমি গুরুত্ব দেব সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। কারণ আমি প্রোনাউন্সিয়েশনের উপরে বেশি গুরুত্ব দিই, জানো। ওকে, ম্যাক্সিমাম ছেলেপেলে অনেক কিছু বলে, বাট ইউনিক কেটে কেটে বলবে। ইউনিক লাইনালকে বললে দুটো ফেজ ভাগ করে, দুবার উচ্চারণটা দুটো ভাগে ভাগ করবে। নাম্বার 1 ইউনিক, হেভি ইউনিক বলি না আমরা, ওনার কাজ হলো সেটা লেটেস্ট হয়েছে, দেন আমরা ইউনিক বলি। তো ঠিক তেমনি আমার হাতে শক্তি কমে গেল নাকি, না পেনটা শক্তি দিয়ে লাগিয়েছে? ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে প্রথমে হলো ইউনিক, দেন লাইনাল, এইভাবে উচ্চারণ করবো। কেউ একবারে উচ্চারণ করতে যাবে না, যদি একবারে উচ্চারণ করতে যাও তাহলে অদ্ভুত অদ্ভুত উচ্চারণ হবে। আমি বলছি না বলতে কেমন হবে, দেখা যাচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ ইউনিক লাইনার বলে দেবে, হ্যাঁ এরকম হতে পারে। তো তার জন্য কেটে কেটে উচ্চারণ করবে। কি বলবে? ফার্স্ট ইউনিক, দেন লাইনার। ঠিক আছে, ইউনিক, ইউনিক মানে এক, আমরা বলি না কোনো কাজ একদম ইউনিক হয়েছে, হেভি হয়েছে ভাই, ইউনিক হয়েছে। ইউনিক মানে ওর দ্বিতীয় কেউ নাই। ওকে, মানে যার দ্বিতীয় কেউ নাই, মানে যে জিনিসটা বা যে কাজটা, যে জিনিসটা দেখছো তুমি তার সেকেন্ড টাইম তুমি দেখো নি, ওটাই ফার্স্ট ওটাই লাস্ট, তখন আমরা কি বলি? ইউনিক বলি। ওকে, ইউনিক কাজ। দেন ইউনিক মানে বেসিক্যালি ইংলিশ ডিকশনারি থেকে যদি দেখি তাহলে দেখবো যে এক। ক্লাইনাল, ইনক্লাইন থেকে ক্লাইনাল, ইনক্লাইন যদি একটা ওয়ার্ড হয় তো ইনক্লাইন মানে হেলে থাকা। ওকে, দেখা গেল একটা গাছ হেলে থাকে, ঝড়ে হেলে গেছে, বা পোল হ্যাঁ কাঠ হয়ে গেছে, কাঠ মেরে যায় না, বলি না আমরা কাঠ মারা, তো ওটাকে ইংলিশে বলা হয় ইনক্লাইন্ড। ওকে, ইনক্লাইন মানে হেলে থাকা, এরকম নয়, ভার্টিক্যাল নয়, এরকম। দেন ইনক্লাইন্ড থেকে আমরা যদি নেই ক্লাইনাল, ওকে, তাহলে একদিকে হেলে থাকবে, ইউনিক মানে একদিকে। দেন ইনক্লাইন থেকে ক্লাইনাল, ওকে, ইনক্লাইন থেকে সবটা নিলাম না, কিছুটা নিলাম, দিয়ে ক্লাইনাল। দুটো শব্দকে ইংলিশ ওয়ার্ডকে অ্যাড করে, মানে সন্ধি যোগ করে, আমরা বাংলা যেটা বলি না, সন্ধি যোগ করলে হয় ইউনিক লাইনাল। ক্লিয়ার? উচ্চারণটা কেটে কেটে করতে হবে, আমি করছি তবে তোমাদের করতেই হবে। আর একবারে যদি মশাকে জায়গা দাও তাহলে 100% প্রোনাউন্সিয়েশন ভুল হবে। প্রথমে এটা ফার্স্ট প্রোনাউন্সিয়েশন, কারণ কলেজে জিজ্ঞেস করলে বা তুমি যখন টিচার হবে আগামী দিনে, ভবিষ্যতে টিচার হবে গ্যারান্টি, ঠিক আছে? তো তখন তোমার মুখ দিয়ে উচ্চারণটা ভুলে লোকে হাসবে, তোমার স্টুডেন্ট হাসবে, ওকে, বা তোমার বন্ধু হাসতে পারে কলেজে। নেক্সট মানে কি? ওকে, মিনিং। ফার্স্ট আমি এইদিকে ছবিগুলো লিখেছি, তাই জন্য আমি প্রথমে মিনিং লিখছি। ওকে, মানে কি? ওকে, মানের মধ্যে দুটো জিনিস ঢুকে আছে, কি করে তৈরি হয়? ফরমেশন, ফরমেশন মানে তৈরি কি করে হয়, কি করে গঠন হয়, ফর্মিং প্রসেস বা ফরমেশন। ওকে, তাহলে বলবো সমুদ্রের নিচে প্রথমে সেডিমেন্টারি রক মানে পাললিক শিলাগুলো জমে। পাললিক শিলাগুলো সমুদ্রের তলে জমার পরে দুই রকম শক্তি ওকে উত্থান ঘটায়। উত্থানকে বলা হয় আপলিফটমেন্ট, UPLIFTMENT, বাংলায় হচ্ছে হয়সুত থয়ে থয়ে আকার দন্ত। ওকে, এই উত্থান প্রক্রিয়া দুই ভাবে হয়। তোমরা জানো, যদিও এর জন্য শক্তি একটাই আছে, সেটাকে বলা হয় এন্ডোজেনেটিক ফোর্স। ফোর্সকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা এন্ডো আর একটা এক্সো। এন্ডো মানে ভিতর, ওকে, এন্ডোজেনেটিক, জেনেটিক মানে সৃষ্টি, জেনারেশন বা জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি। তাহলে ভিতরে যে সৃষ্টি হয়, যে শক্তি, তাকে বলা হয় এন্ডোজেনেটিক ফোর্স। ঠিক আছে, অন্তর্জাত শক্তি, অন্তর্জাত বল ছিল না, ছিল বল। আর একটা বহির্জাত, ওকে, এক্সোজেনেটিক ফোর্স।
তো এন্ডোজেনেটিক ফোর্স আবার দুই রকম আছে, ওকে, সাডেন আর ডায়াস্ট্রপিক। সেই শক্তিগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে তাদের আবার ভাগ আছে, হ্যাঁ। ডায়াস্ট্রপিক যেটা হয় সেটা আবার দুই ভাগে ভাগ হয়, একটাকে বলা হয় এপিডোজেনিক, একটাকে বলা হয় ওরোজেনিক। একটা বহির্ভাবক আর একটা গিরিজনীয় আলোড়ন বা আন্দোলন, হ্যাঁ। তো এর মধ্যে আমরা কেবলমাত্র ভার্টিক্যাল আপলিফমেন্ট মানে হচ্ছে এপিডোজেনিক যে মুভমেন্ট সেটাকে ভাববো। এই শক্তিটাই যে শক্তি উলম্বভাবে কাজ করে, যে শক্তি এইভাবে কাজ করে তাকে বলা হয় ওরোজেনিক। গিরিজনীয় আন্দোলন, এটা গিরিজনী শক্তি বা গিরিজনী আন্দোলন, আর এটাকে বলা হয় বহির্ভাবক আন্দোলন। এটা যেমন মহাদেশগুলো তৈরি হয়, ক্লিয়ার? তো এই যে আপলিফমেন্ট, এই যে ভার্টিক্যাল যেটা হয়, এই ভার্টিক্যাল কোন ল্যান্ডমাস বিশাল অঞ্চলের ল্যান্ড যদি ভার্টিক্যালি উঠে, উলম্বভাবে উঠে, তখন সেই উত্থান প্রক্রিয়াকে, সেই আপলিফমেন্ট প্রসেসকে আমরা বলি এন্ডোজেনেটিক প্রসেস, ওকে। এবং এটাকে বলবো আমরা এপিডোজেনিক মুভমেন্ট। আর এই উত্থান সবসময় সমানভাবে হয় না। শিলাস্তরের উপরে এই শক্তিটা, এই ভার্টিক্যাল আপলিফমেন্ট প্রসেস, উলম্ব উত্থান, ভার্টিক্যাল আপলিফমেন্ট মানে হচ্ছে উলম্ব হসু লয় ময় বয়ে উলম্ব উত্থান। উলম্ব উত্থান সব জায়গায় শিলার উপরে, পাললিক শিলার উপরে সব জায়গায় সমানভাবে কাজ করে না। এই উলম্ব উত্থান এই শিলাস্তরগুলোকে, এটা যদি পাললিক শিলাস্তর হয় তাহলে এই পাললিক শিলাস্তরটাকে সব জায়গায় সমানভাবে তুলে না। এর মধ্যে গন্ডগোল থাকে, এর মধ্যে অসামঞ্জস্য থাকে। অসামঞ্জস্যতা কেমন? মনে করা যাক এইদিকে বেশি শক্তি হচ্ছে, এদিকে বেশি শক্তি, এদিকে কম শক্তি, ওকে। প্লাস মানে হচ্ছে এনার্জি, ওকে। প্লাস মানে যদি আমরা এনার্জি ভাবি তাহলে এখানে তিনটে প্লাস দিয়েছি, ম্যাক্সিমাম শক্তি, ঠিক আছে। আর এদিকে কম শক্তি, তাহলে কি হবে? উত্থানটা কেমন হবে? এই দিকটা বেশি উঁচু হয়ে যাবে। আমার এই ছবির সঙ্গে ইয়ে করার জন্য, সঙ্গতি দেখার জন্য, এই ছবিটার সঙ্গে সঙ্গতি রাখার জন্য আমি বাম দিকটাকে বেশি শক্তি দিয়েছি। কেন? রিজন হলো কারণ আমার এই ছবিতে দেখানো আছে এই দিকটা তুলতে, ওকে। যদি ইকুয়াল শক্তি কাজ করতো, ইকুয়াল শক্তি, এইদিকে যেটুকু শক্তি কাজ করছে এইদিকে সেম শক্তি কাজ করছে, তাহলে এই শিলাস্তরগুলো সমুদ্রের তল থেকে উপরে উঠতো। কোথার, কার উপরে উঠতো? সি লেভেল। একটা সি লেভেল বলে একটা কথা আছে। সি লেভেল মানে তৈরি তো হয়েছে সমুদ্রের তলায়। পাললিক শিলাস্তর হিমালয়ের মাথায় হয় না, তৈরি হয়, জমা হয় সমুদ্রের তলায় বা বড় কোন জলাশয়, হ্রদের তলদেশে। এই শিলাস্তরগুলো যখন জমা হয় তখন আমরা বলি পাললিক শিলাস্তর। বাট পাললিক শিলাস্তরটা কোনো কারণে, এই যে অন্তর্জাত শক্তির কারণে, অন্তর্জাত উত্থান শক্তির কারণে, অন্তর্জাত উলম্ব উত্থান শক্তির কারণে, অন্তর্জাত ভিতরে হয়, উলম্ব মানে ভার্টিক্যাল হয়, উত্থান মানে উপরে ওঠে, তাই অন্তর্জাত উলম্ব উত্থান শক্তির কারণে, অনেকগুলো শব্দ বললাম, এন্ডোজেনেটিক ভার্টিক্যাল আপলিফমেন্ট, ওকে। ভিতরে আমি যদি বলি সব শব্দ না বলি তাহলে বলবো পৃথিবীর ভিতরে এইভাবে যে শক্তিটা কাজ করে, সেই শক্তিটা, যে শক্তি উঠায় পাতি ভাষায় আমাদের, সেই শক্তির কারণে এই পাললিক শিলাস্তরগুলো উপরে উঠে এবং বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে। কখনো এইভাবে কাজ করে, যদি এইভাবে কাজ করে তাহলে ভঙ্গির পর্বত তৈরি হবে, ভাঁজ সৃষ্টি হবে, ওকে। আর যদি এইভাবে তৈরি উঠে তাহলে দু রকম ল্যান্ডফর্ম তৈরি হয়। এক নম্বর হচ্ছে, একটাকে বলা হয় হরাইজন্টাল, HORIZONTAL, আর একটাকে বলা হয় ইউনিক লাইনাল, ইউনিক LINAL, ইউনিক ইসি এটা, হ্যাঁ, LINAL, ইউনিক লাইনাল স্ট্রাকচার। দু রকম স্ট্রাকচার আছে, একটাকে বলা হয় হরাইজন্টাল স্ট্রাকচার, ওকে, আর একটাকে বলা হয় ইউনিক লাইনাল স্ট্রাকচার। গঠনটা এরকম হয়, কখনো বা ভাঁজের মতো হয়। এখানে হরাইজন্টাল দেখানো, এগুলো ইউনিক লাইনাল দেখানো আছে, কখনো কখনো হরাইজন্টাল হয়, এরকম হয় হরাইজন্টাল, ঠিক আছে। এরকম দেখেছো তোমরা, মেসা বিউট দেখেছো? মেসা বিউট নাম শুনেছো তো, ছোটবেলা থেকে পড়ে আসছো, মেসা এরকম হয়। মেসার উপরে কি থাকে? একটা শক্ত শিলাস্তরের চাদর থাকে, মাথায় ক্যাপ, একটা মাথায় একটা টুপির মতো থাকে, ও শক্ত, ক্ষয় প্রতিরোধী, নিচে শক্ত নরম শিলাগুলোকে প্রতিহত করে, ও কাট করে, ওকে, আমব্রেলার মতো। বাট ওখানে যে শিলাটা উপরে থাকে সেটা শক্ত, হার্ড, এর ক্ষয় করার ক্ষমতা কম। আর এগুলো নরম শিলা, দুর্বল শিলা হলেও কি হবে? ও ওকে কাট করছে, বিশাল বড় সড়ো, মাথাটা টেবিলে নেই, এটা বলে মেসা। এর পাশে যে ছোট থাকে, দেন মানে স্মলার দেন মেসা, মানে মেসার থেকে ছোট যারা থাকে তাদেরকে বলা হয় বিউটে বা বুট বলে, কেউ বলে বুট, কেউ বলে বিউটে, ঠিক আছে। আমরা বিউট পড়েছি, বাংলায় লেখা থাকো বিউট, ওকে। ইংলিশ থেকে বললে বিউটি হয় বা বিউটেও হয়, যে যেমন বলে, ওকে, ডাজন্ট ম্যাটার, ক্লিয়ার। এগুলো প্রোনাউন্সিয়েশন একজন একরকম করে, বাংলা বইয়ে, ভূগোলের বইয়ে যে প্রোনাউন্সিয়েশন করা থাকে সেটাই একদম চূড়ান্ত নয়, অনেকজন অনেক রকম করতে পারে, কিছু দোষ নাই, হ্যাঁ। যাই হোক, মেসা বিউট পড়েছো 12-এ, একদম 9-10 থেকে পড়ে আসছো। ওই যে ভূমিরূপটা, এটা একটা ভূমিরূপ,
এই ভূমিরূপটাতে শিলাস্তরগুলো হরাইজন্টাল থাকে। হরাইজন্টাল মানে অনুভূমি, মানে হলো ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল থাকে। ওকে, এটাকে বলা হয় হরাইজন্টাল স্ট্রাকচার। বাট এরকম যদি না হয়, যদি এরকম হয়, ওকে, যদি এরকম কোনো ভূমিরূপ হয়, এরকম কখনো ভূমিরূপ হয় যার শিলাস্তরটা একদিকে হেলে আছে, তখন তাকে বলবো হরাইজন্টাল বলবো না, তখন তাকে বলবো ইউনিক্লাইনাল স্ট্রাকচার। যে ভূমিরূপের শিলাস্তরগুলো একদিকে হেলে থাকে, এটা বিশেষ নতি করে, বিশেষ নতি মানে এর একটা নতি আছে, এটা যদি অনুভূমি তল ভাবি, এটা মেঝে যদি ভাবি, সারফেস বলা হয়। ঠিক আছে, এটার একটা ইংরেজি নাম আছে হরাইজন বলা হয়। হ্যাঁ, সকালবেলায় মাঠে যাবে, বিকেল বেলায় দেখবে গোধূলি লগ্নে বা উষা লগ্নে আকাশের দিকে ফাঁকা মাঠের দিকে তাকাবে, দেখবে ছাদ মানে পৃথিবীর ছাদ মানে সরি বায়ুমণ্ডল দেখবে ওই ভূপৃষ্ঠের সঙ্গে একটা জায়গায় লাইনে ম্যাচ করছে, টাচ করে যাচ্ছে, সূর্য ওই জায়গায় উঠে। ওকে, তো দেন ওই যে লাইনটা, যে লাইনে মেঘের সঙ্গে আকাশের সঙ্গে ভূপৃষ্ঠ টাচ করছে, ওই লাইনটাকে বলা হয় হরাইজন। কি বলা হয়? হরাইজন। ওকে, ওই হরাইজন আমাদের ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল। ওকে, যদিও পৃথিবী সমতল নয়, পৃথিবী গোলাকার, কিন্তু আমাদের পৃথিবীর সাথে আমাদের অবস্থানটা তো খুব সামান্য, তো সেখানে আমরা পৃথিবীকে সমতল দেখছি। তো ওই পৃথিবীর সমতল পৃষ্ঠটাকে অথবা দিগন্ত রেখা বরাবর যেটার সঙ্গে এটার সঙ্গতি আছে, এইটাকে বলা হয় হরাইজন। তো হরাইজনের সঙ্গে যদি সমান্তরাল থাকে দেন আমরা বলবো হরাইজন্টাল। ওকে, হরাইজন্টাল মানে অনুভূমি, মেঝের সঙ্গে সমান্তরাল। ক্লিয়ার? এই বোর্ডটা কিন্তু আমাদের মেঝের সঙ্গে কিন্তু হরাইজন্টাল আছে। দেন আমরা যদি এরকম করে দিই, ইনক্লাইন হবে। তো আমরা একটা অ্যাঙ্গেল যদি করছি, এই মেঝেটা হরাইজন যদি হয়, অনুভূমিক তল যদি হয়, তাহলে তার সঙ্গে এখানে একটা কোণ তৈরি করছে, এই লাইনটাকে টানবো ওইখানে, দিয়ে ওইখানে একটা চাঁদা, আই মিন প্রোটেক্টর। ঠিক আছে, যে কম্পাস আছে না, কম্পাস বক্সে একটা দেবে আধখানা চাঁদের মতো থাকে, তাই আমরা চাঁদা বলি, দ্যাট ইজ ইংলিশে ভালো বলা হয় প্রোটেক্টর। ওটা যদি ওখানে সেট করো, তাহলে একটা উন্নতি কোণ তৈরি হবে, হতে পারে 40 ডিগ্রি। ওকে, তো দ্যাট ইজ এক নত। এই বোর্ডটা এখন এক নত, মানে এখন হরাইজন্টাল। ওকে, কেন? অনুভূমিক তলের সঙ্গে এ সমান্তরাল আছে 0 ডিগ্রি। এই ক্ষেত্রে উন্নতি কোণ কত? এইটার সঙ্গে এটার কত ডিগ্রি? এটাকে যদি তুলে নিই তাহলে দেখো প্যারালাল আছে, এর কোনো নতি নাই, এর কোনো নতি নাই, 0, হরাইজনের সঙ্গে 0। তো এইটাকে বলবো হরাইজন্টাল স্ট্রাকচার, এটাকে বলবো এক নক গঠন। এর একটা বিশেষ নতি থাকে, বাট হলো কি করে? causes behind the formation of the horizontal and unilateral causes। ভালো করে শুনবে, ইংলিশ গুলো বলছি, এই কথা ইংলিশ গুলো বলার পিছনে কারণ আছে, এমনি বলছি না, আমার জ্ঞান জাহির করার জন্য বলছি না, বরঞ্চ তোমাদেরকে স্কিলড করার জন্য বলছি, ইংরেজি জিনিসগুলোকে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বলছি। তার কারণ ফিউচারে তুমি যখন সেমিস্টার এক্সাম দিবে, তখন ইংলিশে প্রশ্ন হবে, তখন যেন চিনতে পারো প্রশ্নগুলোকে। তার জন্য মাঝে মাঝে হালকা হালকা ইংরেজি বলি, বেশি বলি না কিন্তু। তো যাই হোক, এই দুটো কেন তৈরি হলো, হোয়াট আর দ্য কজেস, কি কারণ বিহাইন্ড, পিছনে, বিহাইন্ড দ্য ফরমেশন অফ হরাইজন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিক্লাইনাল স্ট্রাকচার, কেন এগুলো তৈরি হওয়ার পিছনে কারণ কি? তাহলে বলবো সেই কারণটাই বলছি। ওকে, এইদিকে আমি হঠাৎ করে চলে গেলাম, কারণ তার কারণ হচ্ছে এই যে ব্যাপারটা বলছিলাম না আমি তখন ধরে, যেটা বলতে বলতে আমি এদিকে গেলাম, এ পাড়া থেকে ও পাড়া, রিজন আছে। এই যে সমুদ্রের গর্ভে সঞ্চিত পাললিক শিলাস্তর, এগুলো তখন যখন সমুদ্রের গর্ভে জমা হয় তখন সমান্তরালই থাকে, তখন কোনো ইনক্লিনেশন থাকে না, কোনো দিকে হেলে থাকে না, কোনো দিকে উঠতে থাকে না, এগুলো সমান্তরাল থাকে। কিন্তু অন্তর্জাত উত্থান, উলম্ব উত্থান বল, অন্তর্জাত পৃথিবীর ভিতরে অন্তর্জাত উলম্ব উত্থান বল শিলার সব জায়গায় সমানভাবে কাজ করে না। যদি সমানভাবে কাজ করে, মানে এইদিকে একটা প্লাস এদিকে একটা প্লাস, মানে এইদিকে যে শক্তি কাজ করেছে এখানে সেই শক্তি কাজ করেছে। ভিতরে যদি অন্যান্য জায়গায় ভাবি, তাহলে সব জায়গায় ইউনিফর্মলি, সব জায়গায় সমানভাবে সমান শক্তি বা বল কাজ করেছে একে ওঠার জন্য। কোথা থেকে উঠবে? কোথা থেকে উঠবে? সি লেভেল, সি লেভেলের ঊর্ধ্বে ওঠার জন্য। সি লেভেল বা গড় সমুদ্র তলের ঊর্ধ্বে না উঠলে ভূমিরূপ হবে কি করে? গড় সমুদ্র তল মানে মিন সি লেভেলের ঊর্ধ্বে না আসলে বায়ু প্রবাহ ক্ষয়, হিমবাহ বা বৃষ্টিপাত ক্ষয় করবে কি করে? সমুদ্রের তলে তো আর ক্ষয় হয় না, সমুদ্রের তলে হয় সঞ্চয়, সি লেভেলের নিচে সঞ্চয়, উপরে ক্ষয়। ক্লিয়ার? ক্ষয় আর সঞ্চয় যদি বলি কোথায় কোথায় হয়, তাহলে বলবো সি লেভেলের ঊর্ধ্বে, সি লেভেল মানে সমুদ্র তল, যেখানে সমুদ্রের উপরে যে জলের লেভেল থাকে না, তো ওই জায়গাটা হাই টাইড আর লো টাইডের মাঝামাঝি জায়গা। ওকে, এভারেজ বলা হয়। হাই টাইড এবং লো টাইড এই দুইয়ের যোগফল এবং দুই দিয়ে ভাগ করলে যে গড় হয়, দ্যাট ইজ কল্ড মিন সি লেভেল। এই মিন সি লেভেলের উপরে কি হয়? ক্ষয়, নিচে সঞ্চয়। আজগুলো জিনিস, তাহলে যদি ভূমিরূপ হতে হয়, ভূমিরূপ এই নামটা বা আখ্যাটা পেতে হয়, তাহলে সি লেভেলের ঊর্ধ্বে উঠতে হবে। মানে উঠা থেকে ওঠার জন্য এই শক্তিটা কাজ করে, উলম্ব উত্থান শক্তি।
এই উলম্ব উত্থান শক্তি যদি এই শিলাস্তরের নিচে এই সমুদ্রের গর্ভে সঞ্চিত শিলাস্তরের তলদেশে সমানভাবে কাজ করে, মানে সব জায়গায় সমানভাবে প্লাস প্লাস একটা একটা দিয়েছি, তাহলে তৈরি হবে হরাইজন্টাল স্ট্রাকচার। ক্লিয়ার? দিস ইজ দ্য রিজন ওয়াই হরাইজন্টাল স্ট্রাকচার আর ফর্ম। কেন? এটাই হলো কারণ যার জন্য হরাইজন্টাল স্ট্রাকচার তৈরি হয়। ক্লিয়ার? একটাই কারণ। তাহলে এর কারণ এইটা। দেন এটা কি করে তৈরি হয়, এই প্রশ্ন যদি আমরা আমাদেরকে করি, নিজেদেরকে নিজে প্রশ্ন করি, তাহলে দাঁড়ায় উত্তর এরকম, যদি এইখানে শক্তি বেশি হচ্ছে আর এখানে শক্তি কম হচ্ছে, এদিকে উঠছে, কিন্তু এই সাইডে বা কোনো একটা সাইডে ম্যাক্সিমাম গ্রেটার শক্তি, মানে অধিক উলম্ব উত্থান শক্তি, আপলিফমেন্ট যে পাওয়ার, আপলিফমেন্ট যে ফোর্স, সেটা অনেক বেশি কাজ করছে, তার জন্য আমি অনেকগুলো ক্লাস যোগ করেছি শক্তিটাকে বেশি দেখানোর জন্য। তাহলে এইভাবে করে তৈরি হবে। এইরকম উত্থানকে আমরা বলি, জিওমরফোলজিতে একটা নাম দেওয়া হয় এইরকম উত্থানকে, ডিফারেন্সিয়াল আপলিফমেন্ট বলা হয়। কি বললাম? ডিফারেন্সিয়াল আপলিফমেন্ট, DIFFERENTIAL, ডিফারেন্সিয়াল আপলিফমেন্ট। ডিফারেন্সিয়াল মানে বৈষম্যমূলক, বৈষম্যমূলক মানে দু জায়গায় সমান নয়, দিস ইজ ডিফারেন্সিয়াল। আর যদি সব জায়গায় সমান থাকতো তাহলে বলবো ইকুয়াল আপলিফমেন্ট। ওকে, তো আর এইখানে কি হচ্ছে, এইদিকে বেশি হচ্ছে, এদিকে কম হচ্ছে, এইরকম উত্থান শক্তিকে বলা হয় ডিফারেন্সিয়াল আপলিফমেন্ট। তাহলে একমাত্র গঠন কাকে বলা হয়? সমুদ্রের গর্ভে সঞ্চিত শিলাস্তর, পাললিক শিলাস্তরের উপরে অন্তর্জাত উলম্ব উত্থান বল, অসম উত্থান বল, অন্তর্জাত অসম ডিফারেন্সিয়াল উত্থান, ডিফারেন্সিয়াল আপলিফমেন্টের বাংলা হলো অসম উত্থান বল। অসম সমান না, ওই যে আগে যেটা বলছিলাম না, একটা প্লাস সম উত্থান বল। সম উত্থান বল কাজ করলে হরাইজন্টাল, আর যদি অসম উত্থান বল কাজ করে, অসম মানে সমান নয়, উত্থান, শক্তি উত্থান, অসম উত্থান বল, ভালো করে শুনে রাখবো, 1 সেকেন্ড আমি বারে বারে বলছি। অসম উত্থান বল বারে বারে বলার একটাই কারণ, তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, কারণ পরবর্তীকালে শব্দটা কি বলেছিলেন মনে থাকবে না, তার জন্য অসম উত্থান বল। ইংলিশ ডিফারেন্সিয়াল আপলিফমেন্ট, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ডিফারেন্সিয়াল আপলিফমেন্ট। ওকে, তাহলে অসম উত্থান বল, ইংলিশ ডিফারেন্সিয়াল আপলিফমেন্ট যখন কাজ করে তখন তৈরি হয় একমত গঠন। আর এই একমত গঠনের উপর বিভিন্ন রকম ভূমি তৈরি হয়। প্রাথমিকভাবে কতগুলো নদী তৈরি হয়, সেই নদীগুলোর বিভিন্ন নাম আছে, আর যে নদীগুলো তৈরি হয় সেই নদীগুলো এক একজন এক এক রকম ভাবে ক্ষয় করে। সবার হাতে 5টা আঙুল যেমন সমান নয়, প্রত্যেকের মেন্টালিটি যেমন সমান নয়, প্রত্যেকের চেহারা যেমন সমান নয়, তেমনি প্রত্যেকের অ্যাটিটিউডসও সমান নয়, সবার নেচার সমান নয়, বৈশিষ্ট্য সবার সমান নয়। ঠিক তেমনি নদীগুলো যেগুলো তৈরি হয় সবার নামও আলাদা, তাদের ক্যারেক্টার অনুযায়ী যাদের নাম আলাদা আছে, তাদের ক্ষয়ের প্রক্রিয়া, ক্ষয়ের রেট অফ ইরোশন বিভিন্ন বিভিন্ন হয়। এই বৈষম্য ক্ষয় বিভিন্ন জন বিভিন্ন রকম ক্ষয় করে, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইরোশন। যেমন ডিফারেন্সিয়াল আপলিফমেন্ট বললাম, ঠিক তেমনি একই শব্দ একই ওয়ার্ড, বাট আপলিফমেন্ট সরিয়ে দেই, কারণ সি লেভেলের ঊর্ধ্বে উঠে গেলে আমরা তখন আর আপলিফমেন্ট বলবো না, তখন বলবো ইরোশন। কারণ সি লেভেলের ঊর্ধ্বে উঠলেই কমটার উপরে ক্ষয়ের প্রক্রিয়াগুলো কাজ করে, ক্ষয় প্রক্রিয়াগুলো কাজ করে, মানে বায়ু হিমবাহ, নদী, বিশেষ করে নদী কাজ করে, বেশি কাজ করে। নদী সব জায়গায় আছে, মানে এক কথায় জলের দ্বারা ক্ষয়ের প্রক্রিয়া গোটা পৃথিবীতে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। হিমবাহ খুব কম জায়গায় দেখা যায়, ওই হিমালয়ের মাথায়, আর হচ্ছে তোমার আন্টার্কটিক এবং আর্কটিকে দেখা যায়। বায়ু কেবলমাত্র মরুভূমি, বাট ম্যাক্সিমাম জায়গায় পৃথিবীর যদি আমরা সব থেকে বেশি জায়গায় দেখি কার রাজত্ব চলে, ক্ষয়ের প্রক্রিয়াগুলোর মধ্যে অনেকগুলো প্রক্রিয়া আছে, যেমন হচ্ছে জল, বায়ু, হিমবাহ, সমুদ্র, এই 4টে প্রক্রিয়া আছে ক্ষয়ের প্রক্রিয়া। এরা ক্ষয়ের এজেন্ট, এই 4টে এজেন্ট ক্ষয় করে। কিন্তু আমরা যদি বলি কার বেশি ভোট, কার বেশি গরিষ্ঠতা, ওকে, তাহলে বলবো সব থেকে বেশি যার দাপট, যার ভোট ব্যাংক বেশি, সে হলো জল, নদী, জল বা যার মধ্যে একই রকম। হ্যাঁ, তো পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় রিভার ইরোশন বা ফ্লুভিয়াল ইরোশন, রিভার বা ফ্লুভিয়াল একই জিনিস কিন্তু। হ্যাঁ, ফ্লুভ কথার অর্থ হলো জল, ফ্লুভিয়াল কথার অর্থ জল, জেনে রাখো। ফ্লুভিয়াল মানে হলো জল, ফ্লুভ মানে জল, ল্যাটিন শব্দ ফ্লুভ মানে হচ্ছে জল, ফ্লুভিয়াল ইরোশন মানে জল, নদীর দ্বারা ক্ষয়, জল তো নদীতে থাকে। ওকে, তো ফ্লুভিয়াল ইরোশন মানে নদীর ক্ষয়, ফ্লুভিয়াল ইরোশন মানে জলের দ্বারা ক্ষয়। তো এই জল বা ফ্লুভিয়াল ইরোশন পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় ডমিনেট করে, ক্ষয় প্রক্রিয়াগুলোর মধ্যে সব থেকে বেশি সেরা, সবে সেরা। বাট তাহলে হিমবাহ আছে ওই হিমালয়ের মাথায়, যেখানে হিমবাহ দেখা যায় খুব সামান্য জায়গায়, এর যদি ক্ষেত্রফল দেখি খুব কম। আর আছে কি আর্কটিক এবং অ্যান্টার্কটিক, উত্তর মেরু, সুমেরু এবং কুমেরু। তাহলে এই জায়গা বেশি না। বায়ু আছে না বলে গোটা ইন্ডিয়ার মধ্যে শুধু থর, রাজস্থানের ওই একটু পশ্চিম দিকে, আর কোথায় মরুভূমি যেগুলোতে আছে সাহারা আলাদা। ওকে, তাহলে এর কি এরিয়া কম। আর উপকূলীয় ক্ষয় মানে ম্যারাইন ক্ষয়,
ম্যারিন ক্ষয় কোথায় দেখা যায়? একমাত্র কোস্টই বা কত আছে? কোস্ট মানে হচ্ছে উপকূল, এটারও পরিমাণ কম। সব থেকে বেশি যে জায়গাটা আছে গোটা ইন্ডিয়ার রেসপেক্ট যদি দেখি তাহলে সব থেকে বেশি ক্ষয় হয় বায়ু দ্বারা। গোটা ওয়ার্ল্ডে যদি দেখি তাও বায়ু বলছি না, জল দ্বারা, নদী দ্বারা, ফ্লুভিয়াল ইরোশন বলা হয়। ওকে, তাহলে এই যে ভূমিরূপটা উঠে তার উপরে নদী তৈরি হয়। প্রথম যে নদীটা তৈরি হয়, এবার আমাদের কি করতে হবে? দেখো নোটের মধ্যে যেগুলো থাকবে, কারণ নোটের মধ্যে প্রথম যেটা আছে যে একনত গঠনের অর্থ কি, উৎপত্তির কারণ, কি কারণে তৈরি হয়, এখানে ছবি দেওয়া যেতে পারে। আমি যে ছবিগুলো এঁকেছি এই ছবিগুলোকেও একজন এখান থেকে ছবিটা তুলে দিতে পারো। হ্যাঁ, তো এখানে লিখে দিতে পারো, এরকম ভাবে লেখা যেতে পারে ডিফারেন্সিয়াল আপলিটমেন্ট। এই কারণটা এখানে স্টেট করা আছে, স্টেট মানে স্টেটমেন্ট দেওয়া আছে, বাংলাতে স্টেটমেন্ট দেওয়া আছে, বাট এখানে কোনো রকম ছবি দেওয়া নাই। তোমরা যোগ করতে পারো, কারণ ওই যে বলি একটা কথাই কি হয় না, লবণ ছাড়া তরকারি হয় না, আর ছবি ছাড়া। এটা এমনি বলছি, এটা বলার জন্য নয়, এটা ডায়লগ বাজি নয়, এটা হলো ফিলিংস। ওকে, চেষ্টা করবে ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম ছবি দেওয়া, যেখানে ছবি হয় সেখানে দিবে। হ্যাঁ, তো যাই হোক এখানে ছবি দেওয়া যেতে পারে। ওকে, দেন এইবার টোটাল ভূমিরূপটা কে যদি আমরা ব্যাখ্যা করি, ভূমিরূপ কি করে তৈরি হলো, তাহলে কতগুলো স্টেজে ভাগ করা হয়। ওকে, ইয়ং, ম্যাচিওর এন্ড ওল্ড। ওকে, দেখবে ডেভিসের ক্ষয়চক্রের যদি যখন পড়বো না তখন দেখবে যে ইয়থ, ম্যাচিওর আর ওল্ড, যৌবন, পরিণত, বার্ধক্য, এই তিনটে দশায় ভাগ করা হয়। যৌবন, পরিণত, বার্ধক্য, এইটা একটা স্টাইল, এটা ডেভিসের কাছ থেকে শিখেছিলাম। আমরা ডেভিসের কাছ থেকে শিখেছিলাম ইয়থ, ম্যাচিওর এবং ওল্ড মানে যৌবন, পরিণত, বার্ধক্য। মানুষের যেমন করে হয় না, যৌবন দশা, মাঝ বয়স, দেন বুড়া। ওকে, দেন তারপরে ধর্মেন্দ্র মতো মরে যাবে। ওকে, যাই হোক না কেন, ভূমিরূপেরও এইরকম তিনটে দশা আছে, এটা ডেভিস আমাদের শিখিয়েছিলেন, আমরা তার আগে জানতাম না। পেঙ্ক আবার অন্য কথা বলছেন, যাই হোক সেটা অন্য বিষয়। তো যাই হোক ভূমিরূপের বিবর্তন এই তিনটে দশায় হয়। তাই আমরা দেখবি আমার নোটের মধ্যে যখন লেখা আছে ইয়থ, ম্যাচিওর এন্ড ওল্ড। ওকে, দেন ইয়থ স্টেজে কি হবে, যৌবন অবস্থায় কি হবে, যৌবন অবস্থায় প্রথমে অনুগামী নদী তৈরি হবে। ফার্স্ট যেটা হবে সেটা হবে প্রথম অনুগামী নদী। অনুগামী নদী কাকে বলা হয়? ইংলিশে বলা হয় কনসিকুয়েন্স স্টেজ। ভূমির ঢাল অনুসরণ করে, ভূমির প্রারম্ভিক ঢাল। ভূমির প্রারম্ভিক ঢাল মানে এই জায়গায় ভূমির প্রারম্ভিক ঢাল। প্রারম্ভিক মানে শুরুয়াত। এবার বুঝে গেছি শুরুয়াত মানে কি, ঠিক আছে? ইংলিশে বলা হয় ইনিশিয়াল, বাংলায় বলা হয় প্রারম্ভিক, আর হিন্দিতে বলে শুরুয়াত। ওকে, শুরুতে বা একদম ইনিশিয়াল স্টেজে যখন শুরু হচ্ছে তখন যে ভূমির ঢাল থাকে, তার মানে এরকম দাঁড়াচ্ছে পরবর্তীকালে ভূমির ঢাল একই থাকবে এমন কোনো কথা নাই। কিন্তু ভূমির ঢাল বিভিন্ন রকম হতে পারে। প্রারম্ভিক ভাবে মানে প্রথম গোড়াতে যে ভূমির ঢাল থাকে সেই ঢালকে ফলো আপ করে যে নদী তৈরি হয়। ভালো করে শুনবে, অন সেকেন্ড রিপিট করছি। হ্যাঁ, ভূমিরূপ উত্থানের পরে প্রারম্ভিক দশায়, ইংলিশ ইনিশিয়াল স্টেজ, প্রারম্ভিক দশায় মানে শুরুতে যে ভূমির ঢাল থাকে সেই ভূমির ঢাল অনুসরণ করে যে নদী প্রথম অ্যাপিয়ার হয়, ফার্স্ট যে বেড়া প্রথম আবির্ভূত হয়, হ্যাঁ, তো তাকে একটু নাম আলাদা দেওয়া হয়, কারণ সে হলো গ্র্যান্ডফাদার অফ অল রিভার। ও বেড়া মানে প্রথম শুরু করেছে। ওকে, তো ওকে সেলিব্রিটি, আমরা ওকে সেলিব্রিটি আখ্যা দিই। কেন সেলিব্রিটি? কারণ ও যে গ্র্যান্ড, ওটা প্রথম এসে মস্তানি মেরেছে প্রথম। হ্যাঁ, প্রথম এসে জমি দখল করেছে, জায়গাটায় এসে জমি দখল করে না, জমি দখল করেছে। এই নদীটাকে বলি আমরা অনুগামী নদী। ভূমির ঢাল অনুসরণ করে, তাহলে অনুসরণ করে বলে অনুগামী, গামী মানে গমন করে। ওকে, কাকে অনুসরণ করে? ভূমির ঢালকে অনুসরণ করে। তাহলে অনু মানে পরমাণু নয়, অনু মানে অনুসরণ করা। কাকে অনুসরণ করবে? ভূমির ঢালকে অনুসরণ করে। ভূমির ঢালকে অনুসরণ করে গমন করবে, তাকে গামী, তাই অনুগামী। বোঝা গেল? অনুগামী মানে কি? ইংলিশ বলা হয় কনসিকুয়েন্ট। ওকে, কনসিকুয়েন্ট স্ট্রিম বলে। ওকে, তো এই অনুগামী নদী তৈরি হয়। এই অনুগামী নদী তারপরে কি হবে? এই অনুগামী নদী ক্ষয় হবে। নদী নিম্নমুখী ক্ষয় তো করবেই, সবাই জানে। নদীর একটাই তিনটে কাজ আছে, ক্ষয়ের তিনটে আছে। নদী ক্ষয় করলে করকম ক্ষয় করে? তিন রকম ক্ষয় করে, জেনে রাখো। অন সেকেন্ড বলছি, নদী তিন রকম ক্ষয় করে। হ্যাঁ, নাম্বার 1 নিম্ন ক্ষয়, নাম্বার 2 পার্শ্ব ক্ষয়, নাম্বার 3 কে বলতে পারবে? আর এক রকম ক্ষয় আছে। নাম্বার 1 নিম্ন ক্ষয়, নাম্বার 2 পার্শ্ব ক্ষয়, নাম্বার 3 ক্ষয়টা কি? ওই স্লোপটা যে ক্ষয়টা করে না, মস্তকমুখী ক্ষয়। ওকে, নদীর মস্তকমুখী ক্ষয় মানে কি জানো তো?
নদী যখন কোনো ভূমির ঢালে তৈরি হয়, মনে করা যাক এই ঢালে নদী তৈরি হয়েছে, নদী এইটুকু হলো নদী, তারপরে কি করবে এই দিকে নদী কি করবে যেখানে তৈরি হয়েছে না পাহাড়ের উপরে ওই জায়গায় ক্ষয় করতে 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 এই উপর দিকে পৌঁছাবে। ও ক্লাইম্বিং করে, রক ক্লাইম্বিং ও জানে। ওকে, এর ফলে কি হবে নদী প্রথমে দেখা গেল এই এত এখান থেকে সৃষ্টি হয়েছিল, এখান থেকে নদী সৃষ্টি হয়েছিল, নদী ক্ষয় করতে 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 আস্তে আস্তে উপর দিকে উঠছে। এর ফলে নদীর যে লেন্থ, ঠিক আছে, টোটাল যে লেন্থ অফ দ্য রিভার এটা আস্তে আস্তে বড় হচ্ছে, মস্তকমুখী ক্ষয়। তাহলে নদীর নিম্ন ক্ষয়ের মাধ্যমে নদী গভীর করে, উপত্যকাকে গভীর করে। আমি তিন রকম ক্ষয় বলছি, ভালো করে শুনবে, এটা জেনে রাখা দরকার। আমি তিন রকম ক্ষয় বলছি এবং তিন রকম ক্ষয়ের ফলাফল বলছি, কনসিকুয়েন্স বা রেজাল্ট বলছি। তিনটে কাজ আর তিনটে তার ফলাফল। প্রথম ক্ষয় নিম্নমুখী ক্ষয়। নদীর নিম্নমুখী ক্ষয়ের জন্য নদীর উপত্যকাকে ভি আকৃতি করে, আই আকৃতি করে। শুষ্ক উপত্যকা হলে আই, শুকনা শুকনা উপত্যকা হলে আই, আর এমনি নরমাল উপত্যকা হলে ভি। ওকে, গর্জ এন্ড ক্যানিয়ন বলা হয়, জানো তোমরা? ওকে, নদীর পার্শ্ব ক্ষয় করে। পার্শ্ব ক্ষয়ের জন্য কি হয়, ভি হয়, ভি এরকম থেকে আই হয়, কখনো কখনো ইউ হয়ে যায়। তো উপত্যকাটাকে বড় সড়ো করে, এটাকে বলা হয় ভ্যালি ওয়াইডনিং, ওয়াইডনিং বলা হয়। ওকে, আর নিম্নমুখী ক্ষয়কে বলা হয় ভ্যালি ডিপেনিং, ডিপ করে। তো ভ্যালি মানে উপত্যকা, ডিপ মানে গভীর করা, তো ডিপ করার যে প্রসেস তাকে বলা হয় ভ্যালি ডিপেনিং। ক্লিয়ার? মনে থাকবে, ভ্যালি ডিপ, ডিপ মানে গভীর, তো গভীর করার পদ্ধতিকে বলা হয় ভ্যালি ডিপেনিং বা গভীরীকরণ। নদীর বাংলা যদি মনে রাখো তাতে কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে যে কোনো একটা। তাহলে নদীর গভীরীকরণ, আর নদী এই দিকে যদি প্রশস্ত হয় তাহলে নদী বড় সড়ো হয়, মোটা সড়া হয়। ওকে, নদী মোটা হয়, ঠিক আছে। যখন ছেলে যখন প্রথম বাচ্চা দেখবি প্রথমে লম্বা হয়, করে লম্বা হয়, ঠিক আছে, বলে না ছেড়েছে ছাড়ছে, ওকে, লম্বা হয়। তারপরে আস্তে 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 লম্বা হয় না, লম্বা হয়ে গেল তাল গাছের মতন হয় না, দেখবি ঠিক ওই মোটামুটি 10 থেকে 12, 12, 14 এই বছর বয়সে ছেলে পেলে মোটা বেশি হয় না, লম্বা বেশি হয়। তারপরে আস্তে আস্তে একটা টাইম আছে মোটামুটি 15, 16, 17, 18 এর পর্যন্ত লম্বা কেউ 6 ফিট হয়ে গেল, বাস স্টপ। তারপরে কি হবে, দেখবি মোটামুটি 30, 40, 50, 50 তখন হবে, তখন মুখটা এই হয়ে গেছে, বডি হয়ে গেছে, দেখবি বিশাল। তো এরকমই হয়, প্রত্যেক মানুষেরও হয়, তোদের মধ্যে তাই হয়েছিল, ঠিক আছে। এই তোদের মধ্যে যদি দেখিস, আমার বন্ধুগুলোকে যখন দেখি না, তখন যখন আমরা যখন কলেজে পড়তাম তখন দেখতাম এই পাতলা পাতলা বুঝি, এখন যখন দেখি তখন ম্যান হয়ে গেছে, কারণ মধ্যপ্রদেশ বড় হয় যাচ্ছে মোটামুটি। ধর ট্রেনে উঠলে ও বেটা একাই গেটে উঠবে, একা উঠতে দেবে না, চেহারাই চেঞ্জ হয়ে গেছে, মোটা হয়ে গেছে, কাতলা লেবিও রোহিঙ্গা অথবা ক্যাটলা ক্যাটলা। ওকে, তো সেই আমি দেখুন সেই চেহারা কোথায় গেল, তার কারণ হলো বয়সের সঙ্গে সঙ্গে কি হয়, প্রথম বয়সে পাতলা থাকে, তখন লম্বা হয়, দেন তারপরে এদিকে হয়। তো ঠিক নদীরও তাই হয়। নদী যখন ইয়াং থাকে, নদী যখন কলেজে পড়ে তখন যখন হয়, নদী তখন নিম্ন ক্ষয় করে। তারপরে যখন নদী যখন ম্যাচিওর হয়, মোটামুটি মাঝ বয়সী হয়, ঠিক আছে, 40 ঊর্ধ্বে যখন 40 পার হয় তখন তখন কি হয়, নদী এই হয়, এটাকে বলা হয় নদীর প্রশস্তিকরণ। আচ্ছা, আর এই প্রসেস হওয়ার সময় নদীর মস্তকমুখী ক্ষয় করে, নদীর যে লেন্থ, টোটাল লেন্থ বড় হয়। ওকে, নদী হরলিক্স খায়, নদী হরলিক্স খেয়ে লম্বা হয়, কমপ্লেন খায়, সরি কমপ্লেনে লম্বা হয় না, সরি একটা ভুলে গেছিলাম, নদী কমপ্লেন খায়, নদী কমপ্লেন খেয়ে লম্বা হয়। এই কমপ্লেন খাওয়ার যে প্রসেস তাকে বলা হয় মস্তকমুখী ক্ষয়, বুঝা গেল? তাহলে মাথা লম্বা হবে, দেন নদীর টোটাল লেন্থ বাড়ে। তাহলে নদীর তিন রকম ক্ষয়, ক্লিয়ার? মাথায় রাখবে। নাম্বার 1 নিম্ন ক্ষয়, নাম্বার 2, নাম্বার 3। আচ্ছা, না এবার আমি শুনতে যাচ্ছি যে তিনটের ফলাফল। ওকে, নিম্ন ক্ষয়ের ফলাফল, উপত্যকা গভীর থেকে গভীরতম, এই সমস্ত সুপারলেটিভ দেনা, সুপারলেটিভ। হ্যাঁ, নদী গভীর থেকে গভীরতম। নেক্সট পার্শ্ব ক্ষয়, এর ফলে কি হয়, নদী না 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 নদী পার্শ্ব ক্ষয়ের ফলে কি হয়, পার্শ্ব ক্ষয় তো আমি বুঝলাম, ভ্যালি নদী উপত্যকা প্রশস্ত হয়, চওড়া হয় বললে কেমন লাগছে, নদী প্রশস্ত। ওকে, আর একটা কথা হলো কি হয় জানো, মস্তকমুখী ক্ষয়। মস্তকমুখী ক্ষয়ের ফলাফল ইয়েস কি হয় জানো, মস্তকমুখী ক্ষয়ের জন্য নদী দৈর্ঘ্য বরাবর লম্বা হয়, তো লম্বা হয় না, নদী দীর্ঘ হয়, বুঝা গেল? নদী দীর্ঘ হয়, নদী লম্বা হয়, এটার সঙ্গে আমরা কমপ্লেন কে
এক্সাম্পল ক্লিয়ার ঠিক আছে তাহলে এই যে নদীটা বললাম এই অনুগামী নদী এই নিম্নক্ষয় করবে তো পার্শ্বক্ষয় করবে এবং ও উপত্যকা তৈরি করবে ও একটা উপত্যকা তৈরি করবে ওকে নেক্সট এবার এই অনুগামী নদীটা যখন ক্ষয় করে বুঝলি এই অনুগামী নদীটা ক্ষয় করে এখানে একটা ভি আকৃতির উপত্যকা তৈরি করবে হ্যাঁ এই জায়গাটাতে একটা খাল করলো ঠিক আছে এই জায়গাটা একটা ভি আকৃতির উপত্যকা তৈরি করলো দেখো এই জায়গায় একটা নদী উপত্যকা তৈরি করেছে খাল করে একটা উপত্যকা তৈরি করেছে নিম্ন ক্ষয় করে ওকে এবার কি হবে এইবার হবে প্রধান অনুগামী নদীর পরে পরবর্তী নদী তৈরি হবে এইবার শুনে রাখো এই জায়গায় কঠিন শিলা হলো এইটা আমার কাছে যে ঢেরাকাটা আছে এই ঢেরাকাটা সিম্বলটা দেওয়ার একটা লজিক আছে আমি ইচ্ছা করে আমি উল্টো পাল্টা দিতে পারতাম কিন্তু ঢেরাকাটা চয়েস করেছি কেন জানো তো ঢেরাকাটা মানে ক্ষয় হয় না ঢেরাকাটা মানে বুঝিস তো কাটি ক্রস মানে কি ক্রস এটা বোঝানোর জন্য আমাদের ইজিলি মাথার মধ্যে সেন্স করার জন্য কুইক সেন্স বুঝিস তো তাড়াতাড়ি বোঝাবো এই কুইক সেন্স করার জন্য আমি কি বোঝাতে যাচ্ছি ঢেরাকাটা মানে ক্ষয় হয় না রে নো ক্ষয় তার মানে কি শিলা কঠিন শিলা यस তার মানে ঢেরাকাটা ম্যাপ দ্যাট মিন্স কঠিন শিলা হার্ড রক এটা হলো হার্ড রক বা কঠিন শিলা বাংলায় বলি কঠিন শিলা ওকে আর এই ডট 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 শক্ত নরম শিলা দুর্বল শিলা ওকে তাহলে এখানে কে বেশি ক্ষয় হবে এখানে নরম শিলা ক্ষয় হবে ফলে এই জায়গাটা শুনো এই জায়গাটাতে না ক্ষয় হবে এই জায়গাটা ক্ষয় হবে বেশি কে ক্ষয় করবে এই নদী ক্ষয় করবে এই জায়গাটা ক্ষয় করবে এবং এই তৈরি হবে তাহলে এটা হলো প্রথম দশা ভালো করে শুনবে এবার এটা হলো ফার্স্ট দেন কিছু সময় পরে মিলিয়ন ইয়ার্স কিছু মানে আমাদের কাছে কিছু মানে 2-1 বছর নয় কিছু এক মানে আমাদের মিলিয়ন ছাড়া আমরা কথা বলি না রেসপন্স করতে 2000 ইয়ার্স 2000 ইয়ার্স মধ্যে যদি বিলগুলো দেখায় না তো আমরা 1 মিলিয়ন ইয়ার্স এই আমাদের ধরে না ঠিক আছে তো যারা একটা সময় পরে কিছু সময় পরে ওই জায়গাটা কিছু সময় পরে মানে বলতে এবার এই নরম শিলাটা দুর্বল শিলাটা ক্ষয় হয়ে গেছে এবং শক্ত ক্ষয় প্রতিরোধী ভালো করে শুনি কথা বলিস না গল্প বলিস না ঠিক আছে শক্ত ক্ষয় প্রতিরোধী শক্ত শিলাটা কি থাকবে উচ্চ ভূমি রূপে তৈরি হবে কোন বরাবর দেখ এই বরাবর ভূমি ডালটা দিকে আছে কিন্তু এই মাঝখানে অনুগামী নদী যাচ্ছে এই অনুগামী নদীর দুই দিকে এই শক্ত শিলাটা এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে আর দুর্বল শিলাটা উড়ে পাবে ওকে ফলে দুই রকম ডাল তৈরি করলো এবার এই যে দুটো দিক আছে এই দুই দিক থেকে দুই রকম নদী আসবে এই নদীটার নাম হলো কি হচ্ছে প্রধান অনুগামী নদীর সঙ্গে এরা মিশবে এই যে উপত্যকা তৈরি হলো দুর্বল শিলা নরম শিলাতে তৈরি হওয়া একটা উপত্যকা তৈরি হলো এই জায়গায় যে নদীটা তৈরি হয় সেই নদীটার একটা বিশেষ নাম আছে কি রকম নাম বলি এই যে জায়গাটা এটাকে বলা হয় স্ট্রাইক বলা হয় বাংলায় আয়াম নাম শুনেছো আয়াম কি জিনিস শিলাস্তর যে জায়গায় ভূপৃষ্ঠে ব্যক্ত থাকে যে জায়গায় আমরা দেখতে পাই এক্সপোজ থাকে এক্সপোজ মানে ব্যক্ত ওকে শিলাস্তর যে জায়গায় ব্যক্ত থাকে এখানে যদি ইট বেরিয়ে থাকতো তাহলে বলতাম ইট ব্যক্ত আছে বাংলায় ভালো ভাষায় আমরা ইট বেরিয়ে আছে তাহলে বলতাম আমরা বলতাম ইট ব্যক্ত রয়েছে ভালো ভাষায় বলতাম তাই না তো ঠিক তেমনি যদি জিওমর্ফোলজি ভাষায় যদি বলি যে জায়গাটায় শিলাস্তর ভূপৃষ্ঠে ওপেন আছে দেখতে পাচ্ছি উপর থেকে বেটা শিলাস্তর দেন সেই জায়গাটা আমরা কি বলবো আয়াম বলবো ক্লিয়ার এই জায়গাটা দুর্বল ওকে এই জায়গাটা দুর্বল সরি না কিছু না এখানে যদি ইট বেরিয়ে থাকতো এই জায়গাটা দুর্বল যে বাড়ির মালিক সে বলতো প্লাস্টারটা ছেড়ে পড়লো প্লাস্টার করতে হবে কেন তার মাথার মধ্যে কুচকুচ করছে কেন দুর্বল ওকে বৃষ্টি যদি এটা বাইরে দেওয়াল হতো না বৃষ্টি হয়ে দেওয়ালটা নষ্ট হতো বেশি প্লাস্টার কেন করা হয় বাইরে বাড়িকে মজবুত রাখার জন্য তারপরে রং করা হয় কেন এশিয়ান পেইন্টের অ্যাড দেখবে তাহলে বুঝতে পারা যায় রং করা কেন করা হয় মজবুত রাখার জন্য চকচক করার জন্য নিজের প্রেস্টিজ বাড়ার জন্য ওকে মজবুত রাখার জন্য তার মানে যে জায়গাটা ইট ওপেন থাকে ওকে যেখানে ইট ব্যক্ত থাকবে বাড়িতে প্লাস্টার করার পরে ইট ঢাকা হয়নি পিছন দেওয়ালে কোন একটা জায়গায় প্লাস্টার ছেড়ে গেছে যে যার বাড়ি না সে কিভাবে ওই জায়গাটা আগে মিস্ত্রি রেখে ওই জায়গায় প্লাস্টার ছেড়ে গেছে প্লাস্টার করবে কারণ ওই জায়গাটা দুর্বল ঠিক একই সেন্স মানে ভূগোল আমাদের বাস্তবিক জীবন থেকে আলাদা কিছু নয় ওকে যদি আমরা বাস্তবিক জীবনের সঙ্গে কম্পেয়ার করতে পারি হরলিক্সের সঙ্গে কমপ্লেনের সঙ্গে কমপ্লেন ওকে কমপ্লেনের সঙ্গে অথবা ওই ভাঙা দেওয়ালের সঙ্গে ইট বেরিয়ে রাখা সেম ওকে তো আমি ওইভাবে ভাববো যে যে জায়গায় দুর্বল শিলাটা বেরিয়ে আছে ওপেন সেই জায়গাটা বলা হয় আয়াম বাংলায় বলে আয়াম ইংলিশে বলে স্ট্রাইক ওকে
ওই জায়গাটা দুর্বল হয়। ওকে, যেমন করে পানিতে দেওয়া ইট বেরিয়ে গেলে দুর্বল হয়, ওই রকম ওইখানে কিছু সুযোগে সদ্ব্যবহার মানুষ করে কিনা, বন্ধুরাও করে, তৌফিকও করে। ওকে, তো ঠিক তেমনি সুযোগে সদ্ব্যবহার নদীও করে। মানুষের সঙ্গে নদীর চেহারা আচরণ সব রকম একই, হেভি একদম সেম টু সেম। যেমন আমাদের যখন যেদিন ভালো লাগে না, শীতের দিনে যেমন বিছানাতে ঘুরতে গিয়ে লটর বড় ল্যাব খাই, নদীও ল্যাব খাই। আমাদের যেদিন এনার্জি কম থাকে, দেখবি সারাদিন পরিশ্রম করতে তখন একটু মনে হয় বিছানায় একটু বসি, শরীর রেস্ট নেই, লটর পটর করি আমরা। নদীও যখন মধ্যগতিতে আসে তখন ক্ষমতা কেলিয়ে পড়ে, ক্ষমতা কমে যায়, তখন নদীও লটর পটর করে। লটর পটর করলে কি হবে? রিভার মিয়েন্ডার তৈরি হয়। তো নদী আমাদের সঙ্গে সেম টু সেম। তার জন্য কবিতার লাইনে অনেক জায়গায় রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় লেখক নদীকে নিয়ে রোম্যান্স করেছে, গান বানিয়েছে, তাই না? কবিতা লাইনের মধ্যে নদী, তার কারণ নদীর সঙ্গে মানুষ বারে বারে নিজেকে কম্পেয়ার করেছে। ওকে, যাও চলেছে আমাদের। তো যাই হোক, হ্যাঁ, জীবনানন্দ দাশের মধ্যেও কথার মধ্যে বেশি বলে তো তোরা পড়ে উদ্ধার করেছিস না বাংলাটা, ওটা না হলে হতো তোর জীবনানন্দ দাস তাহলে তোর জীবনে সূত্রে পেতিস না। যাই হোক, শুনে রাখো, এই জায়গাটাকে বলা হয় দুর্বল আয়াম। আর এই সুযোগে সদ্ব্যবহার একটা নদী করে, সেই নদীকে বলা হয় স্ট্রাইক স্ট্রিম। কি বাংলায় বলা হবে আয়াম নদী। কে? সে পরবর্তী নদী, কারণ নদীটা পরে সৃষ্টি হয়, অনুগামী নয়। ভূমি ঢাল তো অনুদিকে না, অনুগামী কি? কখনো বলবো না অনুগামী, কারণ ও ভূমির ঢালকে অনুসরণ করে গমন করে না বাবা। তাহলে কাকে অনুসরণ করে চলে? ও স্ট্রাইককে অনুসরণ করে চলে। স্ট্রাইক দ্যাট মিন্স বাংলায় আয়ামকে অনুসরণ করে চলে। তার জন্য ওর নামের সঙ্গে আমরা স্ট্যাম্প মেরে দিলাম এটা আয়াম নদী, কারণ আয়ামে তুমি চলছো, সুযোগে সদ্ব্যবহার। কেন আয়ামে যে বেরাচ্ছে নদীকে জিজ্ঞেস করা যদি হয়, কেন আয়ামের জায়গাটা চুজ করলেন, কেন এই কঠিন শিলাটাকে পারোনি ওখানে জন্ম নিতে? বলে ভাই সুযোগে তো সদ্ব্যবহার সবাই করে, দুর্বল শিলার উপরে আমি গেছি। ওকে, যাই হোক, পরবর্তী নদী। ওকে, এই জায়গাটাতে উপত্যকা তৈরি করবে, এই উপত্যকা তৈরি করলো, এই জায়গাটা ক্ষয় হতে যাচ্ছে, একদিন নয়, মিলিয়ন ইয়ার্স। ওকে, ফলস্বরূপ তৈরি হলো এটা। আর আমরা এখানে থাকবো না, এই গাত মুছে দিলে হবে, আমরা আসছি। ক্লিয়ার? তৈরি হলো এটা। ক্লিয়ার? মাথায় রাখো, ভালো করে শুনবে। ওকে, তারপরে তৈরি হলো এইরকম কাটা রাক্ষস দাঁতের মতো ভূমিরূপ, দুই রকম ঢাল তৈরি হলো। এবার হবে পরবর্তী নদী তৈরি হলো। এবার চলে যাব আমরা, হ্যাঁ, এবার হবে ম্যাচিওর স্টেজ। এই যে স্টেজ ছিল এটা ইয়াং স্টেজ ছিল, যৌবন দশা। এবার হবে এখানে দুই রকম ঢাল তৈরি হলো। দেখো, এই একটা ঢাল, এই একটা ঢাল, তাই না? এই দুর্বল শিলা ক্ষয় হওয়ার ফলে, এই দুর্বল শিলা আগে ছিল কি, क्या था क्या हुआ, দেখিস না দক্ষিণের সিনেমা আছে, নাম হচ্ছে আই, শুনেছিস, দেখেছিস? क्या था क्या हुआ, দেখেছিস? क्या हो गया, হ্যাঁ, कैसे কেমন ছিল আর কেমন হলো, সিনেমাটা যদি কেউ দেখিস, এটা দক্ষিণের সাউথের মুভি আছে, সিনেমার নাম হলো। আর মাঝে মাঝে আমি সিনেমার গল্প দিব, সিনেমার প্রমোশন করতেই থাকবো, ঠিক আছে? আমার ক্লাসে সিনেমার প্রমোশন আমি করতেই থাকবো। না, বাড়িতে গিয়ে অবসর সময় নেটফ্লিক্সে সিরিজ না দেখে ওই সিনেমাগুলো দেখে নিস, ভালো লাগবে। খারাপ সিনেমা বলবো না। হ্যাঁ, সাউথের মুভির নাম হলো আই, দেখেছিস কেউ? হ্যাঁ, দেখা আছে তো, লিঙ্গেশন। হ্যাঁ, দেখে নিস একবার, তাহলে বুঝবি। যখন ডায়লগটা যখন দিবে লাস্টে, তখন বুঝে যাবি এখন তো আমার ডায়লগটা লিঙ্গেশন, এখন ট্রেনিং এ চলছে লিঙ্গেশন। আচ্ছা, আমি জানি না। যাও, কি ছিল আগে? ছিল এরকম, এই জায়গাটা দুর্বল শিলা ছিল, আর কি হলো? এই হলো ক্ষয় হতে 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 এই ডট লাইন গুলো হলো ক্ষয়ের ধারা, এই ডট লাইন গুলো হলো ক্ষয়ের ধারা, দেন তৈরি হলো এরকম। তার জন্য বলছি क्या था क्या हुआ, ऐसा था ऐसा हुआ। এই আয়ামটাতে দুর্বল শিলা উপত্যকা তৈরি করলো। কে তৈরি করলো? স্ট্রাইক স্ট্রিম, যে পরবর্তী নদী। এই স্ট্রাইক স্ট্রিমের আরেকটা নাম, ওকে বাড়িতে ডাকে ওকে পরবর্তী নদী বলে, মা অনুগামী নদী, বেটা পরবর্তী নদী বলে ডাকে। বাট আমরা ভূমিরূপবিদ, আমরা ওকে বলি স্ট্রাইক স্ট্রিম বা আয়াম নদী। এই আয়াম নদী যখনই তৈরি হবে, এই আয়াম নদী এই অনুগামী নদীর সঙ্গে কেমন করে মিলবে, কিভাবে মিশবে? অ্যাঙ্গেল একদম পারপেন্ডিকুলার, 90 ডিগ্রি। মানে এটা যদি অনুগামী নদী হয়, এটা যদি অনুগামী নদী হয়, এইভাবে যাচ্ছে অনুগামী নদী। জায়গা 3D মডেল যদি বানানো হয়, ওকে, 3D মডেল বানানো হলে সবথেকে ভালো হতো, রিয়ালিস্টিক হতো, বাট আমার কাছে সম্ভব নয়, একটু করে আঁকতে হবে। 3D আঁকা হয়েছে, এই যে ল্যান্ডফর্মটা 3D। এই পেনটা হলো পরবর্তী নদী বা স্ট্রাইক স্ট্রিম বা আয়াম নদী। নদীটা এরকম হবে গেছে। যদি এখানে আমরা কম্পাস লাগাই, প্রোটেক্টর লাগাই, এই যে কোণটা হবে কেমন হবে?
90 ডিগ্রি, প্রায় 90 ডিগ্রি সমকোণে মিশবে। ওকে, কি করে? সমকোণে মিশবে। সমকোণ মানে 90 ডিগ্রি। একটা লাইনের উপর যদি এরকম টানা হয় তখন তাকে বলা হয় সমকোণ। এই হলে সূক্ষ্মকোণ, বেশি হলে স্থূলকোণ। জানো তোমরা? আশা করি জানো। তো এই কোণে মিশবে, তার কারণ কি? এই কোণে মিশলো কেন? তার কারণ হলো শিলাস্তরগুলো ক্ষয় হয়ে গেছে, আর এই জায়গায় শিলাস্তরগুলো যেহেতু সমান্তরালভাবে আছে, তাই এই জায়গায় যদি তৈরি হয় না নদীটা, যদি এখানে যদি স্ট্রাইক তৈরি হয়, ভ্যালি তৈরি হয়, তাহলে অবশ্যই এই নদীটা অনুগামী নদীর সঙ্গে সমকোণে মিশবে। আর এই উপত্যকাটাকে বলা হয়, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, এই নামগুলো মনে রাখতে হবে। আমি যে গল্পটা বলছি এই গল্পতে ক্যারেক্টারের নাম আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা নাম আছে। ওকে, এই উপত্যকাটার নাম হলো স্ট্রাইক ভ্যালি। কি বলবো? স্ট্রাইক ভ্যালি। উপর থেকে দেখলে ভ্যালি ইন লেয়ার, মানে ভ্যালি ইন লেয়ার মানে লেয়ারের উপরে। লেয়ার বুঝো? লেয়ার যারা কম্পিউটারে কাজ করো তারা লেয়ার ভালো বুঝো। ওকে, যারা প্লাম্বার মানে টিউবওয়েল বসায়, যারা পাইপ বসায় না, দেখবে টিউবওয়েল বাড়িতে বসায়, তারা বলে এই লেয়ারে জল আছে, ওই লেয়ারে ভালো জল, ওই লেয়ারে খারাপ জল, দ্যাট ইজ লেয়ার। লেয়ার মানে শিলাস্তর। ওকে, তো ভ্যালিটা যদি হচ্ছে লেয়ারের উপরে, তাহলে দাঁড়ালো এরকম, এই শব্দগুলোকে যোগ করলে অ্যাডজেক্ট, প্রিপোজিশন এবং ওই নাম ইয়েগুলোকে যোগ করলে হচ্ছে ভ্যালি, উপত্যকা। ইন প্রিপোজিশন, কার মধ্যে? কার উপরে? লেয়ার। লেয়ারের উপরে ভ্যালি। ভালো করে শুনবে, কথা বলিস না। ভ্যালি মানে উপত্যকা। ভি ফর ভ্যালি। আমি যে আমলে এরকম তৈরি করে ভি ফর ভ্যালি, সাইন অফ ভিক্টরি নয়। হ্যাঁ, আমরা দেখছিলাম ছবি তুলেছি, এমনি করি। জানিস তোরা কেন করা হয়? সবাই করতে বলে নাকি? ওটা লজিক আছে না? এরকম তো হয় না, যদি সবাই ছবি তুলছে এরকম করে, মানে কি? হোয়াট ডাজ মিন বাই এমনি? বল। এইরকম এটা বিশেষ করে দেখি কোন জায়গায় খেলাটা জয় করার মনে হয়, এই মানে কেমন কি সিম্বল তৈরি করছি? পি পি। হ্যাঁ, এরকম হয়, পিসও হয়, বাট আমি জেতার পরে এরকম হয়। ওকে, পিস আছে। আমি এটা বলছি, এই যে সিম্বলটা, এটা ভি এরকম করে, কখনো এরকম করে। যদি এইরকম করে দ্যাট মিন্স ভি সিম্বল। এই সিম্বলটাকে বলা হয় সাইন অফ ভিক্টরি। ভিক্টরি মানে জয়। জয় করার পরে এরকম সিম্বল দেয়। ভোটে জিতেছে, দেখা গেল সেলিব্রিটি আমাদের দেব, দেন এরকম দ্যাট ইজ সাইন অফ ভিক্টরি। ভির মতো সিম্বল করা হয়, আমরা জিতেছি। বুঝা গেল? ওকে, তো এই যে জায়গাটা ভির মতো হয়, ভি সেপ্ট। তো এই জায়গায় নদী যখন তৈরি হয়, এই উপত্যকাটার আরেকটা নাম দেওয়া আছে। ওকে, এই নদীটার নাম কি বললাম? আয়ার নদী। ওকে, কবে তৈরি হয়েছে? অনুগামী নদী পরে, তাই পরবর্তী নদী। তাহলে যে পরবর্তী নদী তারই নাম হলো আয়ার নদী। আর যে উপত্যকাটা তৈরি করে তাকে বলা হয় স্ট্রাইক ভ্যালি। তার একটা নাম আছে, ভ্যালি ইন লেয়ার। ভ্যালি উপত্যকা, ইন প্রিপোজিশন, মাঝখানে ইন, লেয়ার। লেয়ার মানে এটা একটা স্তর। এটাও বলা হয় 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, মাথায় রাখো। হ্যাঁ, লিখে রেখে রাখতে পারো যে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে ভ্যালি ইন লেয়ার। তাহলে গল্পটা লিখতে হবে। ভ্যালি ইন লেয়ার কি? হোয়াট ডাজ মিন বাই ভ্যালি ইন লেয়ার? ভ্যালি, ভি এ এল ই ওয়াই, ভ্যালি ইন এল এ ওয়াই ই আর। এইগুলোর মাঝে একটা দাগ হবে, ভ্যালি হাইফেন ইন হাইফেন লেয়ার। ভ্যালি ইন লেয়ার। ওকে, দ্য ভি ভি এ এল ই ওয়াই আই এন ইন মানে ভিতরে, ইন অন নয়, অ্যাবাভ নয়, ঠিক আছে? বিটুইন, পাশে নয়, ভিতরে, ওর ভিতরে, উইদিন। তো ভ্যালি ইন লেয়ার, লেয়ারের উপরে, লেয়ারের ভিতরে গিয়ে ভ্যালি করেছে। লেয়ারের ভিতরে ভ্যালি, মাথা রাখবে কিন্তু, লেয়ারের উপরে নয় কিন্তু। লেয়ার আছে লেয়ারের উপরে, মানে আমি যদি এই পেনটাকে এখানে রাখি, ছোটবেলায় পড়েছো এগুলো, এটা কি অন না ইন? কি এটাকে বলবো আমরা? দ্য পেন ইজ অন কি ক্লিপ কভার, অন। দেন আমি এইটাকে এখানে রেখেছি, কি বলবো? দ্য পেন ইজ কি ইন। ওকে, মাথায় যারা থাকে, প্রিপোজিশন খুব ভাইটাল। এই প্রিপোজিশন গুলো যদি তুমি এইরকম ভাবে না ভাবো, ওই গড়পড়তা করে দিলে হয় না কিন্তু, তাহলে কিন্তু মানে আন্ডারস্ট্যান্ডিং উল্টো, মানে একদম 12টা বেজে যাবে। আর বললাম না কি হবে। তো যাও, এই শব্দটা মাথায় রাখবে, ভ্যালি ইন লেয়ার। লেয়ারের ভিতরে ভ্যালি, তাই না? ভ্যালিটা কোথায় হলো? যদি এই জায়গায় ছিল, বাট এখানে নদী ছিল আগে, তাহলে ভ্যালি কি করছে? ভ্যালিটা লেয়ারের ভিতরে ঢুকছে, দেন দ্যাটস হোয়াই এর নাম হলো ভ্যালি ইন লেয়ার। 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? মাথায় রাখবে।
ঠিক আছে। নেক্সট, এই যখনই ভ্যালি ইন্ডিয়া তৈরি করবো আমরা কি পেলাম, এর ফলে রেজাল্ট কি দেখে নেই, চলো দেখে নেই। দু রকম ঢাল পেলাম, নতুন ঢাল তৈরি করবো, যে ঢাল আগে ছিল না। কোন ঢাল? এক নম্বর ঢাল, এক নম্বর ঢাল এই ঢাল। ওকে, এক নম্বর ঢাল আমি ঢালের নাম দিলাম, গোল করে লিখে দিলাম 1 and 2। এক নম্বর ঢাল কি? এই এক নম্বর ঢালকে বলা হয় ডিপ স্লোপ, কারণ শিলাস্তরের নদী ওই দিকে আছে। আর দুই নম্বর ঢাল এইটা উল্টো দিকে ঢালে, দেন এর জন্য এর নাম হলো অ্যান্টি ডিপ স্লোপ। বাংলায় অনু কি বলে না, বিপরা, আর কি যেন বলে না, বাংলায় হচ্ছে ডিপ স্লোপ, বিপরা আর অনুগামী, না বিপরা আর উপ অনুগামী। যাও ঠিক আছে, আগে একটু বলে নেই। এক নম্বর হলো ডিপ স্লোপ, এই ঢালটার নাম হলো ভূমিরূপ বিদ্যায় শিলার নতি অনুযায়ী, শিলার নতি অনুযায়ী শিলাটা এদিকে হেলে আছে আর এই ঢালটা এদিকে আছে, তাহলে শিলার নতি আর ভূমির ঢাল। ভূমির ঢাল মানে এখানে যদি কাউকে বসিয়ে দেওয়া যায় ছলছলি কেটে, এদিকে নামে আসবে না ভূমির ঢাল। আর যদি মাটি কেটে দেখি কোন দিকে ঢাল আছে, শিলাস্তরের নদী কোন দিকে আছে, ওইদিকে আছে, যেদিকে ছলছলি কাটছে সেদিকে, বেশ আমরা উল্টো দিকে যাই। দুই নম্বরে গেলাম, কাউকে এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ তৌফিককে, যে ছলছলি খাওয়াচ্ছি, পার্কে যখন ছলছলি খায় না, তো তাহলে কোন দিকে যাবে, ছলছলি খাবে এইদিকে। ওকে, ছলছলির দিকে খাওয়ার পরে মাটি কাটলাম জেসিবি দিয়ে, দেখলাম শিলাস্তরের নদী কোন দিকে আছে, যেদিকে তৌফিক ছলছলি খাচ্ছিল তার উল্টো দিকে নদী, তাই না? তাহলে ভূমির ঢাল আর শিলাস্তরের ঢাল কি সেম? ইয়েস অর নো? দুই নম্বরে উল্টো, তাহলে ভূমির ঢাল যেদিকে তার উল্টো দিকে শিলাস্তরের ঢাল। আর এক নম্বর ঢালে তৌফিক যখন ছলছলি খাচ্ছিল তখন ভূমির ঢাল যেদিকে আর শিলাস্তরের ঢাল সেই দিকে, এই জন্য এক নম্বরের নাম হলো ডিপ স্লোপ। আর দুই নম্বর ঢালের নাম হলো অ্যান্টি ডিপ স্লোপ। কেন অ্যান্টি? অ্যান্টি মানে উল্টো, ভূমির ঢাল আর শিলাস্তরের ঢাল বিপরীত দিকে। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার? তো এক নম্বর ঢালে যে নদী তৈরি হয়, এখানে একটা নদী তৈরি হবে। ঢাল পেলে নদী তো সুযোগে থাকে ভাই, নদী সবসময় সুযোগে সন্ধান করে, মানুষের মতোই। তো অ্যান্টি ডিপ স্লোপ মানে ওই এক নম্বর স্লোপ মানে ডিপ স্লোপ, এখানে যে নদী তৈরি হবে তার নামকরণ করতে আমাদের খুব একটা কষ্ট হবে না। ওকে, বাবা মার নাম অনুযায়ী নাম হয় না ছেলে পেলে, দেখবি অনেক সময় এখন চলছে ট্রেন্ডিং, বাবা মা দুটো ওয়ার্ড নাম হলো, যে যোগ ভাগ করে সব কিছু দিয়ে ইন্টারনেটে সার্চ করে চ্যাট জিপিটিতে লিখে দিয়ে বলা হয় যে মেক এ নাম ফ্রম দিস দিস ডেটা, দেখবি 100 নাম সাজেস্ট করে তুই একটা নাম চুজ করি, মানে সন্তানের নাম প্রথমে বাবা মায়ের নাম দেওয়া হবে, ট্রেন্ডিং চলে যাবে। অথবা এ পি জে আব্দুল কালাম, কোথেকে আসলে বলো না, বাবার নাম থেকে না, জানিস তো? ওকে, ঠিক তেমনি আমরা নদী যদি তৈরি হয় তাহলে নদীর নাম করণ করার সময় নদীটার সৃষ্টির পিছনে যার অবদান রয়েছে, বাবা মাই আছেন থেকে ভূমিরূপ, তার নাম অনুযায়ী আমরা নদীর নামকরণ করবো। তো নামটা হবে ডিপ স্ট্রিম। এক নম্বর ঢালে যে নদী তৈরি হবে, এক নম্বর ঢালটা ভালো করে শুনবে, পয়েন্ট টু নোটের একদম ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। এক নম্বর ঢালটার নাম হলো ডিপ স্লোপ। এক নম্বর ঢালে মানে ডিপ স্লোপে সৃষ্ট নদীর নাম হলো ডিপ স্ট্রিম। বাংলায় হলো এটাকে বলা হয় অনুগামী নদী, এটা অনুগামী উপ অনুগামী নদী বলা হয়, ঠিক আছে? কেন উপ অনুগামী নদী? দেখো, অনুগামী নদী ঢাল কোন দিকে ছিল, লেফট রাইট, এই নদীটা ঢাল কোন দিকে, এই ঢালে যে নদীটা তৈরি হলো সেই নদীর ঢাল কোন দিকে, অনুগামী নদীর সঙ্গে সঙ্গতি আছে, কিন্তু অনুগামী নদীর যা লেন্থ তার ধারে কাছে না, কিন্তু মিল আছে। আমরা যদি বলি অনুগামী নদীর সঙ্গে এর মিল কোথায়, তাহলে বলবো অনুগামী নদী লেফট টু রাইট তৈরি হয়েছে শিলার নদী অনুযায়ী, এও শিলার নদীর সঙ্গে সঙ্গতি রেখেছে, সঙ্গতি মানে মিল রেখেছে, তাই এটাকে অনুগামী নামকরণ করতে পারি। কিন্তু অনুগামী নামকরণ করলে বেটা এই প্রধান অনুগামী নদী তো রাগ করবে যে একই নামে নাম হয়ে গেল, তাই না? তো তার জন্য এর নাম দিব উপ অনুগামী নদী। বোঝা গেল? একে বলা হয় রিসিকুয়েন্সিং। ওকে, যেমন রিমেক করি, সিনেমার রিমেক হয় না? ওকে, দেখেছো তো সিনেমার রিমেক, এই যে সাইয়ারা নামটা শুনেছো তো, সাইয়ারা গানটা শুনেছো তো ভাই? সাইয়ারা সিনেমাও দেখেছো, কিন্তু সাইয়ারা মানে আমি কি বুঝিয়ে দিছি? অথবা তোর বাবাকে জিজ্ঞেস করবি, বাবা সাইয়ারা গানটা শুনেছো? তো যদি কান ঘুরে বাজে তো বাবা বলবে ইয়া অনেক পুরানো গান, তোরা এখন নতুন শুনছিস, ও আগেকার গান। ওটা না, কোনটা? সাইয়ারা অমিতাভ বচ্চন এবং আমাদের ওই বাঙালি নায়িকাটার নাম কি জানো, পুরনো নায়িকা, তার একটা গান আছে। ওকে, সাইয়ারা গানটা আগেকার গান, ওটাকে রিমেক করা হয়েছে। রিমেক তোরা জানিস না হয়তো, তোরা এখনকার বাড়িতে হারমোনিক গান, তো বাড়িতে যদি কেউ গান সিনেমা দেখে এবং তোর বাবা জেঠু দিকে থাকে তাহলে জিজ্ঞেস করবি,
কি বলবে সায়ারা একটা মুভির গান, কি গান কোন মুভি আমি জানি না, কিন্তু অমিতাভ বচ্চনের সঙ্গে বাঙালি নায়িকার নাম আমি ঠিক মনে পড়ছে না, একটা গান আছে। তাহলে আমি চারটা মুভি বলে দিচ্ছি, এগুলো রিমেক আছে। ওকে হ্যাঁ, একটা মুভি আছে যেটা বলতো ডন টু গজনি আছে, গজনি তো সাউথের একটা ভার্সন আছে, সূর্যা ওখান থেকে তো এসেছে আমরা। ক্লিয়ার? তো আমি সায়ারাটা বললাম কারণ তোদের মাথার মধ্যে সায়ারা গানটা এখন তোরা প্রচুর শুনেছিস, তোদের মনে মনে গান মুভিটাই দেখিনি, মুভিটাই দেখিনি আমি। দেখেছিস? বিরক্ত হয়ে দেখিনি, দেখেছিস একবার? না ওকে যাই হোক, তো রিমেক করা হয় না সিনেমা সং, যখন রিমেক হয় তেমনি কনসিকুয়েন্টের রিমেক হয়। ভালো করে শুনবে, আমার সায়ারা গানটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আসলে ইন্টারেস্টেড মত না, রোমান্টিকরা তারা লাগবে, কলেজে ছেলে মেয়ে রোমান্টিক হয়। আর আমি এই পড়ার প্রসঙ্গে আমি সবাইকে বলবো, সং is the only on thing, only on matter that can heal your tension. সং গানই হলো একটা জিনিস যে তোর মাথার টেনশনকে হিল করবে। আর এই জন্য আর তোদের মাথার মধ্যে এখন টেনশন অনেক রকম আসতে পারে, অনেক কারণে, পড়াশোনা নেই। তো এই জন্য গান শোনা দরকার আছে, তবে গান শুনে রোমান্টিক হওয়াও দরকার আছে। ওকে, আর গান থেরাপি, এই ইউটিউবে বা রিল না দেখে গান শোনা অনেক ভালো, হিলিং হয়। পড়ার মাঝে মাঝে একটা গান বললে রিয়ালি বলছি স্যার আপনি এসব করছেন কেন? আমি যখন কলেজে পড়তাম, আমি যখন পড়াশোনা করতাম, আমি যখন 24 আওয়ারের মধ্যে 12 ঘন্টা পড়াশোনা করতাম, 18 ঘন্টা পড়াশোনা করতাম, আবার প্রত্যেকটা পড়ার মাঝে থাকতো গান। তখনকার দিনে ওই অডিও ক্যাসেট রিলওয়ালা, ওই ক্যাসেটে গান শুনতাম, এন্ড দেন গান শুনলে পড়াটা আলাদা লেভেল পায়। ওকে, এই জন্য আমি স্পেশালি গান পছন্দ করি এবং আমি ছাত্রদেরকে বলি, বিকজ সায়েন্স বলছে, সায়েন্স এটা তোমরা জানিস না, ওই ইয়ে আছে না আমাদের কুমার শানুর একটা গান আছে না, ঠিক আছে, গানটার নাম আমার ঠিক মনে পড়ছে না, 1920s লাভ স্টোরি, অনিল কাপুর, দেখলে কি কো দেখা তো ऐसा लगा। ওই গানটা শুনে রাখো, ওই গানটা বিদেশের একটা ইউনিভার্সিটিতে রিসার্চ হচ্ছে, কেন জানো? একজন মেন্টালি সাইকো পেশেন্ট, একটা মেন্টালি সাইকো নয় বরঞ্চ একটা ব্রেনের পেশেন্ট, যে ওই গানটা শুনে এতদিন ধরে কোনো রেসপন্সই করেনি, ওই গানটা শোনার পরে তার ব্রেনের ডেভেলপ হয়েছে। এর জন্য কুমার শানু ওই গানটাকে রিসার্চ হচ্ছে। ভালো শুনে যাবো এই প্রসঙ্গে, তার মানে সং এর একটা ইমপ্যাক্ট আছে। যারা গান শুনতিস না তারা গান শুনবি, যার যেটা পছন্দ, বিকজ সং ইজ এ টাইপ অফ থেরাপি, মিউজিক থেরাপি বলা হয়, মিউজিক থেরাপি। দেখবি গুগল করে দেখবি হোয়াট ইজ মিউজিক থেরাপি, চ্যাট জিপিটি করে দেখবি হোয়াট ইজ মিউজিক থেরাপি। মিউজিক আমাদের ব্রেনের হিলিং করে, মিউজিক আমাদেরকে ব্রেনের মধ্যে আলাদা প্রশান্তি দেয়। আর একজন পড়াশোনা ছাত্রদের স্টুডেন্টের কাছে এই মিউজিক থেরাপি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোঝা গেল? আজকে বাড়িতে কি বলবি, একটা হোম থেরাপি দিতে পারবে, চলে এসো এখানে, চলে এসো, কাম টু দ্য পয়েন্ট। এবার বলি যেখানে ছিলাম সেখানে। তাহলে কনসিকুয়েন্ট স্ট্রিমের পরবর্তীকালে কনসিকুয়েন্টের ক্যারেক্টার নিয়ে রিমেক হলো, দেন রিসিকুয়েন্ট, রিমেক না রিসিকুয়েন্ট, মনে থাকবে তার জন্য এত কিছু কথা বললাম। হ্যাঁ, সাইয়ারা থেকে শুরু করে গান সিনেমা অন, তো এর কথার একটাই অর্থ, কনসিকুয়েন্টের ইংলিশে যদি দাও তাহলে ইংলিশে গেলে কনসিকুয়েন্টের সঙ্গে রি লাগিয়ে দাও, হবে কি রিসিকুয়েন্ট। ওয়াই, কেন এরকম হলো? রিমেক করছি নাকি, মুভি বানাচ্ছি নাকি, ছোড়ায় মুভি বানাচ্ছি আমরা, এই কারণে বলছি, কারণ কনসিকুয়েন্টের অনুরূপ, তাই রিমেক, তাই এর নাম হচ্ছে রিসিকুয়েন্ট। বোঝা গেল? কেন কনসিকুয়েন্টের অনুগামী? কারণ কনসিকুয়েন্ট যেদিকে যাচ্ছে রিসিকুয়েন্ট সেদিকে যাচ্ছে, কিন্তু কনসিকুয়েন্ট বড় সরো, রিসিকুয়েন্ট। বোঝা গেল? এর জন্য ইংলিশ এরকম নাম হয়েছে, বাট বাংলা বললে বলবো অনুগামী, দেন এর নাম উপ অনুগামী, উপ লাগিয়ে দিলেই হবে। ইয়েস, আর কিছু লাগে না, উপ। ক্লিয়ার? এই নদীটার নাম কি? এই 2 নম্বর ঢাল, তৌফিক 2 নম্বর ঢালের নাম কি বলেছি? 2 নম্বর ঢালের অ্যান্টি ডিপ স্লোপ। আর এই স্লোপে যে নদীটা তৈরি হয় তার নাম হলো ভেরি ইজি অ্যান্টি ডিপ স্ট্রিম। স্ট্রিম না দিলে হবে না, এর নাম হলো বিপরা নদী, বাংলায় বিপরা। কেন বিপরা? উল্টো দিকে যাচ্ছে না, ওকে, বিপরীত দিকে জল পড়ছে, দেন বিপরা। ক্লিয়ার? মনে রাখার জন্য আমি এই কথাটা বললাম, বাট এটা এই রকম ভাবেই তৈরি হয়। তাহলে এটা হলো উপনদী নদী, বিপরা নদী। বোঝা গেল? এটাকে বলা হয় অবসিকুয়েন্ট। অব মানে উল্টো,
অফ মানে আমরা অ্যাবসেন্ট উল্টো রিভার্স সিচুয়েশনকে বলতে গেলে অফ বোঝায়। অনেক সময় অনেক কিছু ইংলিশের বিপরীত শব্দ বলতে গিয়ে অফ ইউজ করা হয়। ওকে, অফ ইউজ করা। তো সিকুয়েন্টের কনসিকুয়েন্টের উল্টো দিকে, কনসিকুয়েন্টের উল্টো তাহলে অফ সিকুয়েন্ট। অফ মানে বিপরা, উল্টো। ওকে, তাহলে এটার নাম হলো রিসিকুয়েন্ট। এই 1 নম্বর ঢালে সৃষ্টি হওয়া ডিপ স্ট্রিমে, ডিপ স্লোপে তৈরি হওয়া নদীর নাম ডিপ স্ট্রিম বলতে পারি যদি মনে থাকে তাই। আর এই ডিপ স্ট্রিমের নাম দেখো, নাম কিন্তু দুটো দুটো করে পাচ্ছি আমরা। গন্ডগোল হওয়ার জায়গা তৈরি হচ্ছে, নাম দুটো দুটো করে, দুটো ইংরেজি নাম, তার আবার বাংলা নাম। ঢাল ডিপ স্লোপ। ওকে, ঢাল ডিপ স্লোপ, নদীর নাম কি? ডিপ স্ট্রিম। এই ডিপ স্ট্রিমের আরেকটা নাম কি? কনসিকুয়েন্টের অনুগামী যাচ্ছে, তাই এর নাম বলবো রিসিকুয়েন্ট। যদি ইংরেজি নাম মনে থাকে তাহলে বলবে এই নদীর নাম হলো অনুগামী নদী, এই নদীর নাম হলো উপ 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 অনুগামী নদী। এই ঢালটার নাম, এই ঢালটার নাম হলো অ্যান্টি ডিপ স্লোপ, অ্যান্টি ডিপ স্লোপ। আর এই স্লোপে যে নদীটা তৈরি হয় তাকে বলবো আমরা অ্যান্টি ডিপ স্ট্রিম। বাংলায় বলবো বিপরা নদী। ক্লিয়ার? এর ইংলিশ নাম হলো কনসিকুয়েন্টের উল্টো দিকে যাচ্ছে, উল্টো হলে অফ বলবো, তাহলে হবে গিয়ে অফ সিকোয়েন্স স্ট্রিম। বাংলায় কি বললাম? বাংলায় বিপরা নদী। দেখো তিনটে নাম হলো, বাংলা ইংরেজি মিলে তিনটে নাম হলো। বাংলায় বিপরা নদীটার নাম, ইংরেজিতে অ্যান্টি ডিপ স্ট্রিম, আর ইংরেজিতে আরেকটা নাম হলো অফ সিকোয়েন্স স্ট্রিম। কেন বলে রাখলাম? পরীক্ষার প্রশ্নতে আসতে পারে অফ সিকোয়েন্স স্ট্রিম। ছেলেমেয়ে খুঁজে পাবে না যে অফ সিকোয়েন্স স্ট্রিম কোনটা, কিন্তু সে তাকে যদি বলা হয় অ্যান্টি ডিপ স্ট্রিম বলতে পারবে, কারণ অ্যান্টি ডিপ স্লোপ অ্যান্টি ডিপ স্ট্রিম এই নাম দুটোর মধ্যে মিল আছে না। অ্যান্টি ডিপ স্লোপ অ্যান্টি ডিপ স্ট্রিম, ডিপ স্লোপ ডিপ স্ট্রিম, ইজি। কিন্তু এই ডিপ স্ট্রিম বা অ্যান্টি ডিপ স্ট্রিমের যে আলাদা করে নাম আছে রিসিকুয়েন্ট এন্ড অবসিকুয়েন্ট, এই নামগুলো মনে থাকে না। রিমেক, আমি এই কারণে আমি সাইয়ারা কবিতাকে নিয়ে আসলাম। রিমেক পেলি না তাই তো গানটা? পেলি না তাই তো? ওটা এআই করে। কোনটা এআই করা? পুরোনোটা এআই করা, নতুনই ওই গানটা। আমার কাছে তো আপডেট নাই, দেখতে হবে, জাজ করতে হবে। তুই যা বললি তো তার সত্যতা দেখ করব। তো আমি গুগলেও দেখতে না, আমরা জানি। ওটা আমার আমাদের গান, আমি আর মানছি। বেশ আমি ওই যে এমপিটা ওই যে রিমঝিম ধীরে সাবানের এমপি। আমি তাহলে হার মানছি। তোদের কাছে আমি এই সব ব্যাপারে অত বেশি আমার কাছে নলেজ নাই, ঠিক আছে? আরে নিয়ে আমাদের সঙ্গে আমি কনফিউশন ঝামেলা ধরতে যাচ্ছি না, ঝামেলা দখল করে যাচ্ছি না। ঠিক আছে, এই কাম তো পয়েন্ট। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে বোঝা গেল এত পর্যন্ত। এবার ভূমির তৈরি হচ্ছে। আমি এতক্ষণ ধরে নদীর গল্প বললাম, ঠিক আছে? আমি এতক্ষণ ধরে নদীর গল্প বললাম, বিভিন্ন প্রকার নদী। টপিক ক্লিয়ার? এতক্ষণ ধরে নদীর গল্প বললাম, গল্প, ঠিক আছে? নদীর গল্প কাহিনী। নেক্সট ভূমিরূপ। এখানে অনেক রকম ভূমিরূপ আছে। ভূমিরূপগুলো দেখো, প্রথমে আছে হগস ব্যাক। হগ মানে শুকর, শুকরের পৃষ্ঠের মতো। ভূমির ঢাল কতখানি হবে? একদিকে হবে, এই দুটো ঢালের একটা নাম বলে দেই। হ্যাঁ, এই যে জায়গাটা, এই যে ঢাল, এটাকে বলা হয় স্কার্প স্লোপ। ভালো করে শুনে রাখো, এই ঢালটাকে বলা হয় স্কার্প স্লোপ। স্কার্প কথার অর্থ হলো ভৃগু, ঠিক আছে? ভৃগু। এরকম ভৃগু কি জিনিস? ভৃগু মানে একদিন বলছিলাম তোদেরকে, ভৃগু মানে ছোটবেলাতে যেমন পা ঝুলিয়ে বসা যায়, অথবা গঙ্গার ধারে ওই যে সাদা মসজিদটা আছে না, সাত সেত মসজিদ, ওই যে তো ওয়াসিফ মঞ্জিলের পাশে দেখবি একটা মসজিদ আছে, দেখেছিস রফিক? ওয়াসিফ মঞ্জিলের পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদটার পাশে একটা বসা জায়গা আছে, একদম পাশেই গঙ্গা, একদম খাড়া ঢাল। ওকে, যখন আমরা হোস্টেলে থাকতাম মসজিদ নওয়াবাদে, ঠিক আছে? আমি নওয়াবাদে পড়তাম, জানিস তো? জানিস না? সবাই জেনে রাখ, নওয়াবাদে পড়তাম, ঠিক আছে? তো যখন আমি নওয়াবাদে পড়তাম তখন আমরা বিকেলে ওখানে বেড়াতে যেতাম, গঙ্গার ধারে পা ঝুলিয়ে বসে থাকতাম। গঙ্গার ধারে যদি কোনো ঘাটে বা কোনো একটা জায়গায় তুই পা ঝুলে বসে থাকিস, তার মানে তুই বলতে পারিস সেই সময়ে যে ঢালে তুই পা ঝুলে বসে আছিস তার নাম হলো ভৃগু। ক্লিয়ার? বুঝা গেল ভৃগু কি জিনিস? বেটার নাম ভুলেছি। এখন সেই ঢাল যেখানে কি, যেখানে পা ঝুলিয়ে বসা যায়। আর যদি না যায় তাহলে একবার জাতি যারা লাগবে ওই ঢালে গিয়ে বসে আসবি, বলি ভৃগু, দ্যাট ইজ ভৃগু অ্যাকর্ডিং টু ডিএম স্যার। বুঝা গেল? হ্যাঁ, বাড়ি থেকে বললে রেফারেন্স টু ডিএম স্যার, ফোন নম্বর দিয়ে দিবি, যে ডিএম স্যার এসব কথা বলে। প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল ক্লাস, ভৃগু রেফারেন্স। ওকে, ইংলিশে বলা হয় স্কার্প। কি বললাম ইংলিশে? ওকে, তাহলে এই ঢালটা, এই অ্যান্টি ডিপ স্লোপ সবসময় খাড়া হয়। এখন প্রশ্ন হলো অ্যান্টি ডিপ স্লোপ কেন খাড়া হয়? কারণ এই জায়গাতে নরম শিলা থাকে। তো দেখো এই জায়গাতে অ্যাকচুয়ালি কেমন হবে জানো তো? এই জায়গাটা গার্ড করবে
আর এই জায়গাটা নরম হবে। তো এই জন্য কি হবে, এই জায়গাটা দ্রুত ক্ষয় হবে, এই দিকটা খাল হবে। আর এইখানে যদি বুঝলি সাকিব যদি গিয়ে ওখানে বসে থাকে রোমান্টিক হয়ে পা ঝুলিয়ে, তাহলে হেভি ব্যাপার হবে। আর ওই জায়গাটাকে আমরা বলবো মৃগু, বাংলায় ইংলিশে বলবো কি, ইংলিশে স্কার। তো এই দিকে ঢালে কিন্তু পা ঝোলানো যায় না, উল্টো দিকে ঢালে পা ঝোলানো যায় না। কেন? কারণ হলো এই জায়গায় ক্ষয় বেশি হবে। তাই শুনে রাখো একটা কথা, অ্যান্টি ডিপ স্লোপ সবসময় খারাপ হয় দেন ডিপ স্লোপ। মানে এই শিলাস্তরের নদী যেদিকে তার ঢাল অপেক্ষা উল্টো দিকের ঢাল সবসময় বেশি হয়। ক্লিয়ার? তো যদি এইরকম কোনো ভূমিরূপ দেখো, আর আমি ছবি আঁকছি না, এইরকম কোনো ভূমিরূপ দেখলে যার অ্যান্টি ডিপ স্লোপ হেভি খারাপ, তাহলে সেই খাড়া ঢালটাকে বলবো স্কার্প স্লোপ। কি বলবো? স্কার্প স্লোপ। আর এই দিকে ঢাল হলো কম। এই দিকে ঢাল যদি বেশি হয়, এই দিকে ঢাল যদি মোটামুটি 45 দিকে হয়, এদিকে হয় 50, ঠিক আছে? এই রকম চেহারা যদি হয় তখন তাকে বলবো হগস ব্যাক। হগস ব্যাক, হগের হগ মানে হগ বলতে মনে হয় ওই শুকর ছানাকে বা শুকর কে বলা হয় আমাদের একটা ব্যাক মানে পিঠ, ব্যাক সাইড পিঠ। তো হগ দে অ্যাপোস্ট্রোফিস নাকি বলে না ওটাকে, আমাদের মাথায় পড়ে দিয়েছে। তো হগের পৃষ্ঠ মানে শুকরের পৃষ্ঠ, এই ল্যান্ডফর্মটার নাম হলো হগস ব্যাক। ক্লিয়ার? শেপ কেমন হবে? স্কার্প স্লোপটা বেশি হবে, ডিপ স্লোপটা কম হবে। দেন তার থেকে যখন এই ঢালটা যখন একটু অন্যরকম হবে, তখন কি হয়, 10 থেকে 25 ডিগ্রি ঢাল হবে ডিপ স্লোপ। মানে শিলাস্তরটা হবে 10 থেকে 25 এই ঢালটা, আর এই দিকটা বেশি হবে। তখন তাকে বলা হয় কুয়েস্তা। এই ভূমিরূপগুলো করতে হবে, কাকে কুয়েস্তা বলে, কাকে হগস ব্যাক বলে। 2 নম্বরে এগুলো প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা 2 নম্বর প্রশ্ন, কুয়েস্তা, হগস ব্যাক এগুলো। ওকে, তারপরে হোমোক্লাইনাল রিজ। হোমোক্লাইনাল মানে একই রকম ঢাল থাকবে, মানে স্কার্প স্লোপ মানে এইদিকে ঢাল এদিকে ঢাল যদি ইউনিফর্ম থাকে, একই রকম থাকে, তখন আমরা বলবো হোমোক্লাইনাল। হোমোক্লাইনাল, হোমো কথার অর্থ হলো একই, আমার থেকে ভালো লেগেছিল। ওকে, তো দেন একই ঢাল যদি দুদিকে থাকে তাহলে আমরা বলবো হোমোক্লাইনাল। ইনক্লাইন একই রকম ইনক্লাইন থাকে, দ্যাটস হোয়াই এর নাম হলো হোমোক্লাইনাল রিজ। তাহলে 3 রকম জিনিস বলতে হবে, হগস ব্যাক, কুয়েস্তা এন্ড হোমোক্লাইনাল রিজ। আরো অনেক কিছু আছে, ডাবল কুয়েস্তা। ওকে, তারপরে তো মেসা এন্ড বিউট এগুলো তৈরি হয়, এগুলো জানো সবগুলোই। দেন আরেকটা জিনিস তৈরি হয়, সেটা লাস্ট জায়গায় হয়, এখানে একটা প্রসেস হয়, তো ওই ল্যান্ডফর্ম হয়, বরঞ্চ ওই প্রসেসটার নাম হলো হোমোক্লাইনাল শিফটিং। ওকে, হোমোক্লাইনাল শিফটিং কি? হোমোক্লাইনাল শিফটিং মানে সরে যাওয়া। ওকে, ইনক্লাইন মানে ফেলে থাকা। হোমো কথার অর্থ হলো সেম, একই রকম। ওকে, তাহলে একই দিকে সরে থাকবে, হেলে থাকবে, দেন শিফটিং করবে। এই জায়গাটায় কি হয়, এই অ্যান্টি ডিপ স্লোপটা বেশি খাড়া থাকে বলে এই জায়গায় যে নদীটা তৈরি হয়, কোন নদী? এই নদীটার নাম কি জানো ছিল? অ্যান্টি ডিপ স্ট্রিম। ইংরেজিতে আরেকটা নাম বলেছিলাম অবসিকুয়েন্ট স্ট্রিম, বাংলায় একে বলেছিলাম বিপরণ নদী। এই নদীর তেজ, এই নদীর ঝাল মানে এই নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা ডিপ স্ট্রিম বা রিসিকুয়েন্স স্ট্রিম বা উপ অনুগামী অপেক্ষা বেশি। তার কারণ কি? তার কারণ এই 1 নম্বর যে নদীটা আছে মানে কোন নদী? মানে উপ অনুগামী নদী। উপ অনুগামী নদীর দুর্ভাগ্য হলো এই কঠিন শিলার উপরে প্রবাহিত, আর বিপরা নদী বা অবসিকুয়েন্ট স্ট্রিমের অ্যাডভান্টেজ হলো এ কঠিন এবং দুর্বল শিলার উপরে বেশি। এর যে এরিয়া, যে জায়গার উপর যাচ্ছে সেখানে দুর্বল শিলা বেশি আছে। এই কারণে এই বিপরা নদীর ক্ষয় ক্ষমতা অনেক বেশি হয়। আর এই ক্ষয় ক্ষমতা বেশি হলে কি হবে, চাদরের মতন ক্ষয় করে একটা অংশ যাবে মিলিয়ন ইয়ার জুড়ে, মানে সময় যত এগোবে এগুলো চাদরের মতন ক্ষয় হয়ে পালাবে। এবং এখানে ক্ষয় হওয়ার স্টাইলের মধ্যে একটা বিশেষ স্টাইল আছে। কেমন হবে? ক্ষয় হবে সমানভাবে, ইউনিফর্মলি ক্ষয় হবে। প্রথমে এই চাদর উঠে পালাবে, দেন দ্বিতীয় চাদর উঠে পালাবে, দেন তৃতীয় চাদর, এইভাবে শিফট করবে। কোন দিকে শিফট করছে? যেদিকে শিলাস্তরে নদী আছে, নদী কোন দিকে আছে? এইদিকে। শিফট কোন দিকে করছে? এইদিকে। এইভাবে এই জায়গায় ছিল ক্যা থা, ক্যা হুয়া, দেন ক্যা হুয়া, মানে এইটা 1 নম্বর দশা, এটা একটা সময়ে ছিল, দেন তারপরে আরো এখানে, দেন তারপরে এখানে। এই রকম ভাবে আস্তে আস্তে শিফট করে। কোন দিকে শিফট করছে? একদিকে শিফট করছে, দুই দিকে নয়। তাই হোমো ইনক্লাইন শিফটিং মানে সরে যাওয়া, এই প্রসেসটাকে বলা হয় হোমোক্লাইনাল শিফটিং। এই হোমোক্লাইনাল শিফটিং এর জন্য
হক্সব্যাক কুয়েস্টায় পরিণত হয়, কুয়েস্টা হোমোক্লানাল রিজে পরিণত হয়। এবং ফলস্বরূপ কি হয় দেখো, আগে কতখানি ছিল এত, এখন কতখানি হলো এত, আগামীতে কতখানি হবে এই জায়গায়। ফলস্বরূপ উচ্চতা কমলো তো, দেখো উচ্চতা কমছে আস্তে আস্তে, আগে এইরকম ছিল, তারপরে এই হলো, আগে এই ছিল, তারপরে এখানে এলো, তারপরে এখানে এলো। উচ্চতা সময় সময় কমছে, ক্ষেত্রফল কমছে, আগে এতখানি জায়গা ধরেছিল, তারপরে এই আসলো, তারপরে এই আসলো, তারপরে এই আসলো। তার মানে এই যে শিফটিং, এই শিফটিং প্রসেসকে বলা হয় হোমোক্লাইনাল শিফটিং। এই প্রসেসটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ হোমোক্লাইনাল শিফটিং। একমাত্র গঠন থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটা আসতে পারে। ক্লিয়ার করে রাখতে হবে, পয়েন্ট উই নোটেড, এটা মাথায় রেখো 2 নম্বরের প্রশ্নের লিস্টে এটাকে রেখে দাও যে হোয়াট ইজ হোমোক্লাইনাল শিফটিং। বুঝা গেল হোমোক্লাইনাল শিফটিং কি জিনিস। এবার এই জায়গাটা যদি সম্পূর্ণ অঞ্চলে যদি নদীটাকে আমরা তুলে নেই তাহলে ড্রেনেজ প্যাটার্ন তৈরি হবে। কেমন ড্রেনেজ প্যাটার্ন তৈরি হবে ছবি এঁকে দেখায়। এই জায়গায় ড্রেনেজ প্যাটার্ন তৈরি কেমন হবে সেটা যদি দেখি তাহলে সেটাকে আমি এঁকে দেখাচ্ছি। আমি এখান থেকে প্রথমে অনুগামী নদী নিলাম, শুধু নদীগুলোকে নিব, স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট আপ, কোনো জটিলতা আছে না। স্ট্রাইক স্ট্রিম বা পরবর্তী নদী এরকম হবে তো, এটাকে কি বলবো স্ট্রাইক স্ট্রিম, বাংলায় পরবর্তী নদী। অনুগামী নদীর সঙ্গে কেমন, কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে, মনে আছে? সব নদী কটাকে রাখছি এক এক করে, সব নদী কটাকে এক কত নদী নিচ্ছি, কোনো ভূমিরূপ নিচ্ছি না। তাহলে কি হবে, সব নদী কটাকে যদি এখান থেকে তুলে নেই তাহলে হবে ড্রেনেজ প্যাটার্ন, বাংলায় নদী বিন্যাস। মনে আছে? চাপরিরূপী, আয়তক্ষেত্রারূপী। তো দেখে দেবো যে কেমন প্যাটার্ন হবে, প্যাটার্ন কেমন হবে তোমরা বলবে, আমি বলবো না কিন্তু। হ্যাঁ ওকে, প্যাটার্নও লিখতে হয়। দেন এখানে এই ডাল থেকে এইখান থেকে হবে উপ অনুগামী নদী, ওকে, রিসিকুয়েন্ট, আর এটা হবে অবসিকুয়েন্ট, রিসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট, রিসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট, রিসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট। কেমন হলো ড্রেনেজ প্যাটার্ন, কেমন হলো ড্রেনেজ প্যাটার্ন বলো? আয়তক্ষেত্রাকার, তাই না? তো প্রাথমিক অবস্থায় আয়তক্ষেত্রাকার, পরবর্তীকালে যখন মেস আর বিউট হয়ে টোটাল ভূমিরূপটা বিচ্ছিন্ন হয়ে যায়, এই হোমোক্লাইনাল শিফটিং এর ফলে উচ্চতা আস্তে আস্তে কমতে লাগে, এইখানে চলে যায়, এইটা আরো কমতে 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 এই হয়ে যায়, সম্পূর্ণ ভূমিরূপটা কি হয় সি লেভেলের কাছাকাছি চলে আসে, ক্ষয় হতে 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 তখন এটা আবার কেমন হয় জানো তো, তখন এখানে এরকম ভাবে নদীগুলো তৈরি হয়, নদীগুলো একটু তীর্যক হয়, হ্যাঁ, তখন এই সমকোণ থেকে একটু এইরকম হয়। এগুলোকে যদি সমকোণ না করে এইগুলোকে যদি আমি এই করি, হ্যাঁ, তো যদি এই করি, এই শেপগুলোকে আমি এইরকম করলাম, কেমন হবে, এর নাম কি বলবো, এরকম যদি হয় তাহলে কেমন হচ্ছে, এই কোণটা হয়ে যাচ্ছে সূক্ষ্ম কোণ, আগে কি ছিল সমকোণ ছিল, দেন সূক্ষ্ম কোণ হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে। মনে করা যাক ভূমির উচ্চতা কমছে, টোটাল উচ্চতা কমলে নদীগুলো তখন আঁকা বাঁকা যাবে। আগেই বলেছি মানুষ যখন উইক হয় তখন ল্যাটার পাটার করে ল্যাট খায়, তাই না? ঠিক তেমনি নদী যখন ক্ষমতা কমে যায় তখন কি হয়, নদীও কেলিয়ে পড়ে, দেন এই হয়, এই হয়, এই হবে, এই হবে। প্রাথমিক অবস্থায় যখন রাখা হলো, পরবর্তীকালে কি হবে, এই শেপটাকে কি বলা হয়, এইরকম যদি শেপ হয় রিভারে, তখন আমরা কি বলি, সূক্ষ্ম কোণে নদী। যখন একটা নদীর সঙ্গে একটা নদী, এই নদী এই কোণে মিলিত হচ্ছে, দুরকম, একটা নদীর সঙ্গে এই কোণে মিলিত হচ্ছে, এটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা কম, তাকে কি বলা হয়, সরি, এটাকে বলা হয় সমকোণ, আর এটা হলো 90 ডিগ্রি অপেক্ষা কম, সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণে নদী যদি নদীর সঙ্গে একটা নদী এসে মিলিত হয় তখন এইটা কি হয়, এখানে একটা দড়ি বাঁধ বেঁধে বুঝলি, এইরকম যদি হয়, বুঝলি, এরকম শেপ হলো, এইখানে একটা দড়ি বাঁধলাম, যে দড়ি বেঁধে নৌকাতে, বুঝলি, নৌকাটা উপরে জোরে জলের স্রোতে পালিয়ে যাবে, তার জন্য এটাকে ফেলে দিলাম। কি হলো, এটা বড়শির মতো মাটির মধ্যে বিঁধে গেল, ঠিক যেমন করে মাছের কাঁটাগুলো থাকে, দেখবি বাটা মাছটা খেয়েছিস, ভাজা মাছ উঠে খেয়েছিস, ভাজা মাছ উঠে খেতে পারিস তো, হ্যাঁ খাস না, খেতে পারিস নি? এটা আমি দেখেছিলাম ভাজা মাছ কি করে উল্টে খেতে পারে, ইউটিউবে একটা ভিডিও বানিয়েছিল, একটা কথা আছে না, ভাজা মাছ উল্টে খেতে পারে না। তো ওই একটা ছেলে বুঝলি বানিয়েছিল যে একটা ডিশে ভাজা মাছ খাচ্ছে, ওটারই ভিউ বিশাল। কারণ কি, কারণ একটা কথাই আছে ভাজা মাছ উল্টে খেতে পারে না, তো লোকটা ছেলেটা দেখিয়েছে যে আমি ভাজা মাছ উল্টে খেতে পারি। কি সুন্দর সেন্স অফ হিউমার, হেভি। তার আবার ভিউ মিলিয়ন, মানে যেই দেখেছে সেই হেসেছে,
কিছুই না, ও কিচ্ছু করেনি, নো কন্টেন্ট না, কোনো কন্টেন্ট না। কি করেছে ও একটা ডিশে বাটা মাছ দিয়ে ভিজে ভাজা মাছ খাচ্ছে। এটা ভিডিও বানিয়েছে মিলিয়নের ভিউ, মিলিয়ন ভিউ। ওকে, আমার এটা কথা মনে পড়ে যখন এই ভাজা মাছ কুটে খাওয়ার কথা বলি, ওর কথা মনে আসে গুরুদেব বাবা। ওকে, যারা ভাজা মাছ উল্টে খেয়েও যে মিলিয়ন সাবস্ক্রাইব করা যায়, ভিউ বানানো যায়, ওটা হচ্ছে খুব সহজ। যারা মাছের কাঁটা দেখেছে যেমন সেটাকে, ওই সেটটাকে বলা হয় কি ট্রেলিস জাফরি, বাংলায় কে বলি কি যেন বলছিস না, জাফরি 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 সে বেরো। তো এটাকে এখানে বংশীর মতন করে একটা তার কাঁটা দিয়ে এরকম বানিয়ে নৌকার যদি নৌকা জাহাজ গুলো কি করে জানিস, এরকম করে জলে ফেলে দেয়, মাটির মধ্যে পিটে যায়, এটা মাটির মধ্যে বংশীর মতো ডুবে যায়, আর যেতে টান মারলে কি হয় আটকে লেগে যায় কোথায় কাদার সঙ্গে, দেন নৌকাটা ফিক্স থাকে। কি বলে এটাকে? ওটা জাফরি না, ওই সেটাই তো জাফরি, ওটাই তো জাফরি বলে না। ওকে, তো নদী যখন সম্পূর্ণ ভূমিরূপটা তৌফিক আর আকবার এই 5 মিনিটের জন্য চুপ করে শুনুন, যখন টোটাল ভূমিরূপটার উচ্চতা কমতে 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 সি লেভেলের কাছাকাছি চলে আসে বার্ধক্য দশায় জাফরি রূপে, বা যৌবন যখন ছিল তখন নদীর প্যাটার্নটা হবে আয়তক্ষেত্রাকার ড্রেনেজ প্যাটার্ন। ওকে, এটাও লিখতে পারি, হ্যাঁ ছবি এঁকে লিখতে পারি যে ভূমিরূপটি যখন যৌবন দশায় থাকে মানে ম্যাচিওর স্টেজে, তখন ড্রেনেজ প্যাটার্ন তৈরি হয় আয়তক্ষেত্রাকার। আর যখন ভূমিরূপটি বার্ধক্য দশায় পৌঁছায়, বার্ধক্য দশায় পৌঁছার অর্থ হলো কি সি লেভেলের কাছাকাছি চলে আসবে, যে উঠেছিল সি লেভেল থেকে অনেক উপরে, কিন্তু ক্ষয় হবে কি করেছে, অনেক টর্চার করে ওর উচ্চতা কমাতে 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 সি লেভেল গড় সমুদ্র তলের যে সমুদ্রের যে লেভেল আছে তার কাছাকাছি নিয়ে এসেছে। ফলে ভূমিরূপটা উচ্চতা কম হলে নদীর গতিবেগ, নদীর ক্ষয় ক্ষমতা কমে যাবে, নদীগুলো যাবে। এবং আগে মিশছিল নদীগুলো খরস্রোতা ছিল, মানে বেশি ঝরে ছিল, তার জন্য প্রধান নদী নদীর সঙ্গে একদম সমকলে মিশতো, এখন আর পারছে না, এখন যেমন করে মিশছে এমনি করে। ওকে, দেন এরকম সেট হচ্ছে, তাকে যাকে বলা হয় ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন। ক্লিয়ার? দুটো প্যাটার্ন মাথায় রাখবে, আয়তক্ষেত্রাকার আর একটা ট্রেলিস। আয়তক্ষেত্রাকার এবং ট্রেলিস বা জাফরি, বাংলায় হলো জাফরি রূপী ড্রেনেজ প্যাটার্ন, দুটো অবস্থাতে দু রকম হয়, ওটাই হবে কিন্তু সময় লাগবে। ওকে, তো এইভাবে আমরা টোটাল নোটটাকে বুঝতে পারি। ওকে, টোটাল নোটের থেকেও এটা একটা স্টোরি, ঠিক আছে, কি করে ভূমিরূপ উঠলো, কোন জায়গায় কেমন, টোটাল মেকানিজম, একটা যেমন করে খাবার বানানোর জন্য রেসিপি লাগে, ওকে, গল্প সিনেমা বানানোর জন্য যেমন একটা স্ক্রিপ্ট লাগে, স্টোরি লাগে, ঠিক তেমনি জিওমরফোলজির যে কোনো জিনিস বানাতে গেলে একটা স্টোরি লাগে। দিস ইজ দ্য স্টোরি, মাথায় রাখবে স্টোরি, যে স্টোরির মতো গল্পের মতো মাথায় রাখবে। আমি এই জন্য গল্পের মতো বললাম, আর তা না হলে তুমি কাঠখুট্টা পড়তে পড়তে আর ভুলতে মেকানিজম গুলো মাথায় রাখো না। এগুলোকে নিয়ে গল্প বানাচ্ছি, কিন্তু এ তো আর ইতিহাসের গল্প নয় বা বাহুবলী স্টোরি নয় যে মনে হবে একদম রিয়ালিস্টিক স্টোরি। তো চেষ্টা করছি, চেষ্টা আমার বহাল আছে, আমি চেষ্টা করছি স্টোরির মতো বলা, যাতে করে তোমাদের মাথায় থাকে। যে এগুলোকে গল্পের মতো মাথায় রাখবে সে পরীক্ষার সময় ঠিক করে দিতে পারবে, অনেকদিন মাথায় রাখতে পারবে, অনেকদিন মাথায় লাস্টিং করবে। এক্সপায়ারি ডেট, এই যে মেমোরিতে এক্সপায়ারি ডেট তোমার নয়, তোমার আমার নয়, মেমোরিতে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এক্সপায়ারি ডেট অনেকদিন থাকে। আর যে এগুলোকে গল্পের মতো না পড়বে তার মাথার মধ্যে কর্পূরের মতো হুশ করে ঘুরে বেরিয়ে যাবে। যেমন কর্পূরগুলো রাখলে কি হয়, কর্পূর ন্যাপথা বডি স্প্রে, বডিতে দিলে নিশ্চয়ই 10 বছর আগে তুমি বডি স্প্রে দাও, আজকে যদি শুকো তাহলে নিশ্চয়ই গন্ধ পাবা না। এটাকে তুমি যদি পার্মানেন্ট করতে দাও, মাথার মধ্যে এই পার্মানেন্ট ঢুকিয়ে দিতে দাও, তাহলে গল্প বানাতে পারো। যদি গল্প বানাতে পারো তাহলে লং লাস্টিং করবে, বহুত দিন থাকবে তোমার মাথায়। কে? আন্ডারস্ট্যান্ডিংটা। তার মানে এক্সপায়ারি ডেট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইউনিক স্ট্রাকচার উইল বি 10 or 20 ইয়ার্স। আর তুমি যদি এটাকে গল্পের মতো না পড়ে যদি কাঠখুট্টার মতো করো, হোয়াট ডাজ মিন বাই কাঠখুট্টা? বললা কষ্ট করে যেন তোমাকে তুমি খাচ্ছ না, যেমন শুকনা করা ভালো লাগে খেতে, একটু তার জন্য কি দিতে হয়, লেবু, লঙ্কা, সব পাই করতে দিলে কি হয় মনে আছে, সেই পেরু চিলি। ওকে, পেরু চিলি দিয়ে যদি বানানো ভালো করে বানানো হয় তাহলে কি হয়, টেস্টি হয় না? শুকনো প্যারাকে এই লেবু লঙ্কা দিয়ে টেস্টি বানানোর অর্থ কি, গ্রহণযোগ্যতা বেশি। ওকে, তো ঠিক তেমনি আমাদেরকে এগুলোকে একটু লেবু লঙ্কা চিলি এসব দিয়ে টেস্টি বানাতে হবে, তাহলে মাথার মধ্যে অনেকদিন লাস্টিং করবে। আর এগুলো স্টোরি, তাই আশা করি স্টোরির মতো ভাববে, কাঠখুট্টা শুকনা প্যারার মতো না, বরঞ্চ লেবু লঙ্কা একটু কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে চপ করে খেয়ে নিবে। হ্যাঁ, শিখেও না, ঠিক আছে? আজকে এখানে নেক্সট দিন আমার বাড়িতে, নেক্সট দিন হবে ফিজিক্যাল ওয়েদারিং, দ্য স্টোরি অফ দ্য ফিজিক্যাল ওয়েদারিং। হ্যাঁ, ওখানেও